স্বাগতম জানাচ্ছি এইচএসসি 27 অনলাইন ব্যাচের আরো একটা লাইভ ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করছো সবাই একটু ভাইয়াকে শুরুতেই জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। আর আমি একটু দেখতে থাকি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। আনিকা জয়েন করছে আমাদের সাথে, হুমায়রা জয়েন করছে আমাদের সাথে, সারিকা, বিল্লা জয়েন করছে আমাদের সাথে, ফাতেমা, নাহার, দীপা, হুমায়রা, আঞ্জুম, মোহাম্মদ শফিরুল ইসলাম, তারপর আমাদের সাথে জয়েন করছে হচ্ছে হাসিবা, আমাদের সাথে জয়েন করছে হচ্ছে হুমায়রা। যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই এখন একটু জানাই দাও এখন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সো ক্লাসের শুরুতে আমাদের টেকনিক্যাল সামান্য একটা ইস্যু ছিল, সো এটার জন্য আমাদের ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়েছে, বাট স্টিল এখনো কিন্তু 8:30 মেবি বাজে নাই, আরো 1-2 মিনিট আছে। সো আমরা আরো 1-2 মিনিট অপেক্ষা করে তারপর আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। সো আমি কিন্তু গতদিনই তোমাদের বলে দিছিলাম, আচ্ছা না 8:30 পার হয়ে গেছে, 8:33 বাজে, তাহলে আসো আমরা দেরি করবো না, আমরা আমাদের পড়ালেখা একটু শুরু করে ফেলি। ঠিক আছে, আমরা একটু পড়ালেখা একটু শুরু করে ফেলি। সো আমি জাস্ট প্রথমে একটা জিনিস একটু বলে দিই। আমরা লাস্ট দিন হচ্ছে বিটের আইডিয়াটা পাইছিলাম। আজকে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে আমরা বিট রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। বুঝতে পারছি? সো আসো আমরা দেরি করব না, সবাই জাস্ট একটু জানাই দাও যে অল ক্লিয়ার কিনা, তাহলে আসো আমরা একটু ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে, মাত্র যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে আমরা বিট রিলেটেড আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গতদিনই তো আমরা আমাদের যত ফর্মুলা লাগে সেগুলি আমরা বের করে রাখছিলাম। বিশেষ করে আমাদের একটা মাত্র ফর্মুলা লাগে, সেটা হচ্ছে বিট সংখ্যা ইকুয়াল টু মানে দুইটা ফ্রিকোয়েন্সির জাস্ট পার্থক্য, দুইটা কম্পাঙ্কের পার্থক্যই হচ্ছে তোমার বিট সংখ্যা। এই কনসেপ্টটা একটু মাথায় রাখা লাগবে, আর আমরা মানে ফর্মুলাটা মাথায় রাখা লাগবে, বাট ম্যাথ করার জন্য আমাদের আরেকটা কনসেপ্ট একটু বুঝে তারপরে আমরা আর কি সামনের দিকে আগাবো। তাহলে আসলে আমরা একটু দেরি না করে আমরা আমাদের পড়ালেখা একটু শুরু করে দিই। তার আগে তোমরা আমাকে একটু বলো, কেউ কি ওই ওয়েবসাইটে গিয়ে নিজেরা কি বিট তৈরি করে ট্রাই করে দেখছিলা কিনা, অর্থাৎ দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাকচুয়ালি বিট তৈরি হচ্ছে কিনা, এইটা কেউ ট্রাই করে দেখছো কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাইতে পারো। ঠিক আছে, এমন কেউ কি আসো যে হচ্ছে ট্রাই করে দেখছো যে অ্যাকচুয়ালি বিট তৈরি হচ্ছে কিনা? কেউ কি আসো যে এটা ট্রাই করে দেখছো? একটু আমাকে বলো তো, এমন কি কেউ আসছো যে কেউ ট্রাই করে দেখছো যে অ্যাকচুয়ালি বিট তৈরি হয় কি না, বলো তো। আচ্ছা, সো তোমরা এটা একটু জানাইতে থাকো। সো আমরা জাস্ট একটু দেখাই দিই। সো আমরা মেইনলি লাস্ট দিন আচ্ছা একটা ফিগার জাস্ট একটু দেখাই, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, বাট তারপরে একটু দেখে রাখা। আচ্ছা, শান্ত বলতেছে দেখে রাখছি। আজকে কি কোনো কিউএনএ আছে? ফিজিক্স নাই, অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে, ফিজিক্স গতদিন কিউএনএ ছিল। আচ্ছা, তামান্না আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনিকা ইসলামও ট্রাই করে দেখছে। আচ্ছা, ভেরি গুড, অনেকেই ট্রাই করে দেখছে। সো ট্রাই করে অ্যাকচুয়ালি কি বিট তৈরি করতে পারছিলাম? ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বিট তৈরি করে দেখতে পারছো? নিজেরা এগুলি করে দেখলে নিজেদের কাছেও কিন্তু ভালো লাগার কথা। আচ্ছা, সারিকাও বলতেছো ট্রাই করে দেখছো। আচ্ছা, ভেরি গুড, অনেকেই দেখতেছি ট্রাই করে দেখছো। আচ্ছা, ওকে ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু সব লব্ধি তরঙ্গ ফিগারটা দেখছিলাম, বা লব্ধি তরঙ্গ দেখতে কেমন। সো এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই যে এইখানে দেখা যাচ্ছে কিনা, আচ্ছা দেখি আমরা অন্য কোনো একটা, বা এই জায়গা থেকেও জাস্ট লব্ধি তরঙ্গটা দেখো। এই জায়গায় আসলে দুইটা তরঙ্গ দেওয়া আছে, আমি যদি এইটা একটু ওভারল্যাপ করে একটু এঁকে দেই এখানে, ঠিক আছে, এটা একটু ওভারল্যাপ করে একটু এঁকে দেই। ঠিক আছে, ধরো এরকম দুইটা হচ্ছে তোমার তরঙ্গ আছে। সো একটু খেয়াল করে দেখো, এই যে কালো কালারের দুইটা হচ্ছে আমার সেই আপাতিত তরঙ্গ দুইটা, y1 আর y2। ঠিক আছে, কালো কালারের যে দুইটা আছে এটা হচ্ছে আমার সেই y1 আর এটা হচ্ছে y2। সো বলো তো ফিগার থেকে একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাই বুঝতে পারতেছো কিনা? ফিগার থেকে কিন্তু দেখা যাচ্ছে এই দুইটার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দুইটার কিন্তু কম্পাঙ্ক সেম না। সো কম্পাঙ্ক আলাদা হওয়া মানে আসলে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়া, বাট এই জায়গায় একটু খেয়াল করে দেখো দুইটার কম্পাঙ্ক সেম না, যেটা আমরা বলছিলাম। আর এই যে ব্লু কালারের যেটা, সেটা হচ্ছে আমার সেই লব্ধি তরঙ্গটা। সো এইটা দেখে কি বুঝতে পারতেছো যে কোনো একটা টাইমে এই যে উচ্চ শব্দ শুনতেছি, কারণ দেখো এই জায়গায় বিস্তার সর্বোচ্চ হওয়া মানে তীব্রতাটা সর্বোচ্চ। সো তীব্রতা যদি সর্বোচ্চ হয়
তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো আবার বিস্তারের মান 0, সো তীব্রতার মানও কি, তীব্রতার মানও হচ্ছে 0। সো এই যে খেয়াল করে দেখো, কেউ কি ফিগার দেখে বলতে পারবা যে এই জায়গায় আসলে কয়টা বিট তৈরি হয়েছে? সো খেয়াল করে দেখো, তুমি কিন্তু এইখানে একটা বিট শুনতে পারবা, আবার এইখানে কিন্তু তুমি আরেকটা বিট শুনতে পারবা। বুঝতে পারছি এই জায়গায় টোটাল আমরা কয়টা বিট শুনতে পারবো? এখানে কিন্তু আমরা টোটাল 2টা বিট শুনতে পারবো। একটা হচ্ছে এইখানে, এটা আবার নিঃশব্দ, মানে এই জায়গায় আমরা কোনো সাউন্ড শুনবো না। এইখানে আমরা আরেকটা কিন্তু বিট শুনতে পারবো। আমি যদি ধরে নেই এই পুরা টাইমটা 1 সেকেন্ড, আমি যদি ধরে নেই যে এই পুরা টাইমটা 1 সেকেন্ড, বুঝতে পারছি? তার মানে দেখো 1 সেকেন্ড সময় আসলে আমি কয়টা বিট শুনতেছি? 1 সেকেন্ড সময় কিন্তু তাহলে আমি 2টা বিট শুনবো। বুঝতে পারছি? সো এটা জাস্ট একটু দেখে রাখার জন্য। সো এই যে তরঙ্গ, মানে লব্ধি তরঙ্গটা দেখতে কেমন, এইটা জাস্ট বোঝানোর জন্য এই ফিগারটা একটু অ্যাড করা। এইখান থেকে আমরা আরেকটা জিনিস একটু তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে লব্ধি তরঙ্গ যেটা দেখতে পাচ্ছি, এই লব্ধি তরঙ্গেরও কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই লব্ধি তরঙ্গেরও কি থাকবে? নির্দিষ্ট একটা কম্পাঙ্ক থাকবে। কারণ খেয়াল করে দেখো, এটা কিন্তু নির্দিষ্ট, মানে একটা হচ্ছে কি বলবো, যে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড মেনটেন করেই কিন্তু এটা অগ্রসর হচ্ছে। তার মানে অবশ্যই এটা নির্দিষ্ট কিন্তু একটা কম্পাঙ্ক থাকবে। কখনো যদি, ভালো করে একটু কোশ্চেনটা শোনো, কখনো যদি তোমাকে বলে যে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কত হবে এটা বের করো, তাহলে দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? আমরা লব্ধি তরঙ্গের সমীকরণটা কি পাইছিলাম? আমরা একটু সেইখান থেকেই দেখো, আমরা লব্ধি তরঙ্গের সমীকরণ পাইছিলাম এইরকম একটা কিছু, রাইট? লব্ধি তরঙ্গের এইরকম একটা সমীকরণ আমরা পাইছিলাম। সো এইখান থেকে একটু মাথায় রাখতে হবে, এই যে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, এই যে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে, আমি এইভাবে লিখে দিই, এটা হচ্ছে fr। fr মানে কি? fr মানে হচ্ছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। সো এটা একটু মাথায় রাখো, এটা কি? এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বের করার সমীকরণ। অর্থাৎ আমি যদি একটা ফর্মুলা দিয়ে তোমাদের এক্সাম্পল দিতে চাই, ধরো তোমার f1 বলা ছিল, f1 ধরো বলা ছিল 50 হার্টজ, আর f2 ধরো বলা আছে হচ্ছে 48 হার্টজ। তাহলে আমি যদি প্রথম কোশ্চেন তোমাকে করি যে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে তুমি কয়টা বিট শুনতে পারবা, বা বিট সংখ্যা কত হবে? দেখো এই দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে কিন্তু বিট সংখ্যা হবে 2, রাইট? কারণ এদের ব্যবধান কত? এদের ব্যবধান হচ্ছে 2। তাহলে এইখান থেকে আমি প্রথম জিনিস বলতে পারতেছি যে এদের, মানে এই দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে আমি বিট সংখ্যা কয়টা শুনতে পারবো? 2টা আমি বিট শুনতে পারবো। পাশাপাশি একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি লব্ধি তরঙ্গটার কম্পাঙ্ক কত হবে, তাহলে তোমার কাজ হবে একদম ভেরি সিম্পল, যে এই দুইটা কম্পাঙ্ককে যোগ দিবা, দেন 2 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা আসে 98 ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো 49 হার্টজ। 49 হার্টজ পাবো। অর্থাৎ কথার কথা, আমি যদি আগের ফিগারটা দিয়ে তোমাদের এক্সাম্পলটা বুঝাই, অর্থাৎ ধরো এই যে প্রথম যে তরঙ্গটা ছিল, আমি ধরে নিলাম এইটার হচ্ছে কম্পাঙ্কটা ছিল, আমি এখানে লিখি, আমি এখানে একটু লিখি, ধরো এইটার কম্পাঙ্কটা ছিল হচ্ছে 50 হার্টজ, আর ধরো এটা হচ্ছে 49 হার্টজ দ্বিতীয় কম্পাঙ্কটা। তাহলে আমার লব্ধি তরঙ্গ যেটা হবে সেটার কম্পাঙ্ক আমি কত পাবো? সেটার কম্পাঙ্ক পাবো হচ্ছে আমি 49 হার্টজ। সবাই এক্সাম্পলটা কি বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা পাবো? 49 হার্টজ কিন্তু আমরা কম্পাঙ্ক পাবো। ক্লিয়ার এটা? তাহলে এটাও একটু মাথায় রাখো, এটাও কিন্তু কখনো কখনো আসে বা আসতে পারে। তাহলে এবার একটু আসো, এই যে এটাই আমি একটু দেখালাম, এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক এবং লব্ধি তরঙ্গের বিস্তার, এবং এই কাজগুলি তো আমরা গতদিন করে আসছি, ঠিক আছে? এই কাজগুলি আমরা একদম গতদিন করে আসছি। সো কাজগুলি গতদিন আমরা করে আসছি। সো এইবার একটু আসো আমরা ম্যাথ জাস্ট আমরা এখন ম্যাথ করব। ম্যাথ করার জন্য আমাকে ছোট্ট একটা কনসেপ্ট একটু বুঝতে হবে, এবং এই টপিক কিন্তু সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেইটা করার জন্য আসো আমরা ছোট্ট একটা কনসেপ্ট আর কি বুঝে আসি। সেই কনসেপ্টটা বোঝার পরে আসো আমরা একটু ম্যাথে যাই, ঠিক আছে? আমরা নিজেরা একটু একে একে দেখাই, ঠিক আছে? আমরা একটু নিজেরা একে একে দেখাই, তাহলে কনসেপ্টটা বোঝা। আচ্ছা ম্যাথে যাব, তাহলে তার আগে আসো আমি একটু কনসেপ্ট একটু বুঝাই দিই, ঠিক আছে? আমরা এখন মেইনলি কি দেখবো? আমরা হচ্ছে ম্যাথ করার জন্য একটা কনসেপ্ট দেখবো। আর তোমরা পুরো স্লাইডটা তো পেয়েই যাবা ক্লাস শেষে, সেখান থেকে চাইলে একটু পরবর্তীতে রিডিং পড়ে নিতে পারো, আমি যা বলতেছি তাই লেখা আছে। তাহলে এবার একটু খেয়াল করো, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, আমরা যে কনসেপ্টটা একটু বুঝবো। দেখো, তুমি তোমার কমন সেন্স থেকে উত্তর দাও। ফিজিক্স মানে তোমার কমন সেন্স কিন্তু সব জায়গায় কাজ করবে, অর্থাৎ তুমি যেটা ভাববা, তুমি যেটা দেখবা, বা যেটা হওয়া উচিত মোস্ট অফ দি কেসেসে কিন্তু সেটাই হবে, ঠিক আছে? কেমিস্ট্রির মতন কিন্তু এত ব্যতিক্রম দেখা যায় না, এটাই কিন্তু আমরা বলছিলাম। দেখো,
আমি ধরো তোমার কাছে একটা পাতলা কিছু দিছি, হালকা কিছু দিছি, ওই হালকা কিছুটাকে নড়ানো বা নাড়ানো তোমার জন্য যতটা সহজ, আমি যদি তোমার কাছে এখন একটা ভারী কিছু দেই, ওই ভারী জিনিসটা কি তোমার জন্য নাড়ানো অতটা সহজ হবে? মানে ওই জিনিসটাকে কাঁপানো কি এত সহজ হবে বলতো? তোমাকে যদি আমি এখন একটা ভারী কিছু দেই, ওই ভারী কিছুকে কাঁপানো আমাদের জন্য কি সহজ হবে নাকি কঠিন হবে একটু বলো তো। মিম, এই চ্যাপ্টারের আজকের পর আরেকটা ক্লাস হবে, তারপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, বুঝতে পারছি? এই চ্যাপ্টারের মানে এই ক্লাসের পর আরেকটা ক্লাস হবে হবে তাহলে যে তোমাকে আমি দুইটা ধরো বস্তু দিচ্ছি, একটা হালকা একটা হচ্ছে ভারী, কোনটা মানে কোনটা তোমার জন্য নাড়ানো হচ্ছে ইজিয়ার হবে বলো তো? কোনটা তোমার জন্য নাড়ানো বা কাঁপানো হচ্ছে ইজিয়ার হবে? দেখো তোমরা ছোটবেলাতেই কিন্তু এই জিনিসটা পড়ে আসছো যে আমাদের ভোকাল কর্ডের গঠনের উপর কিন্তু আমাদের ভয়েসের কম্পাঙ্কটা নির্ভর করে। আমরা এটাও পড়ে আসছি না ছোটবেলায় যে পুরুষের ভোকাল কর্ডটা হয় মোটা, রাইট? পুরুষের ভোকাল কর্ডটা কি হয়? পুরুষের ভোকাল কর্ডটা হয় মোটা। এই কারণে দেখা গেছে আমাদের যে কণ্ঠ যেটা হয় বা আমাদের কথা যেটা হয়, সেই কথাটা হয় হচ্ছে ভারী, রাইট? কথাটা হয় হচ্ছে ভারী। আর যাদের মানে মহিলাদের বা বাচ্চাদের ভোকাল কর্ডটা হচ্ছে পাতলা হয়, এই কারণে তারা কিন্তু কি করতে পারে, তারা কিন্তু মানে তাদের কথাটার কম্পাঙ্ক হয় বেশি। এই কারণে দেখবা ছোট বাচ্চারা কখনো যদি কান্না করে বা চিৎকার দেয়, দেখবা সেই চিৎকারটা তোমার কানে কিন্তু এসে মানে খুব জোরে এসে লাগতেছে, মানে তোমার কিন্তু মনে হবে যে কানটা মনে হয় ফেটেই যাইতেছে, তাই না? এইরকম মনে হবে কেন? কারণ ছোট বাচ্চাদের ভোকাল কর্ড হয় হচ্ছে পাতলা। তাহলে দেখো আমার কমন সেন্স কি বলে, কোন একটা বস্তু যখন ভারী হবে তাকে কাঁপানো কঠিন, তাহলে তার কম্পাঙ্ক হবে কম। আর কোন একটা বস্তু যখন হালকা হবে তাকে কাঁপানো বা নাড়ানো ইজি হবে, তাহলে তার কম্পাঙ্কটা কি হবে? তার কম্পাঙ্কটা হবে বেশি। তাহলে তোমরা আগে আমাকে একটু বলো, এই দুইটা কথা আমরা একটু বুঝতে পারছি কিনা, যে একটা ভারী যদি বস্তু হয় ভোকাল কর্ডটা কোথায় থাকে? আমাদের গলায় ভোকাল কর্ড থাকে, ঠিক আছে? এইগুলির মানে তোমরা তো কেমিস্ট্রি বলতেছি, বায়োলজিতে তো তোমাদের এগুলি পড়ার কথা, ঠিক আছে? আমরা যখন হচ্ছে এই হিউম্যান বডির হচ্ছে এই অ্যানাটমি পড়ি, তখন তো সেই জায়গায় দেখানো মানে ভোকাল কর্ডের পজিশনটা দেখানো থাকে। এবং তোমার ভোকাল কর্ড মানে তুমি কথা বলতে বলতে তোমার গলার এই জায়গাটা একটু টাচ করো, তুমি কিন্তু তোমার একটা কম্পন অনুভব করবা, ঠিক আছে? তুমি যদি এই জায়গায় একটু টাচ করে রাখো, দেখবা তুমি কিন্তু একটা কম্পন ফিল করবা, বুঝতে পারছি? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সিম্পল এই এক্সাম্পলটা একটু মাথায় রাখতে হবে যে যখন কোনো একটা বস্তু ভারী হবে তখন তার কম্পাঙ্ক কমে যাবে, আর বস্তুটা যদি হালকা হয় তাহলে তার কম্পাঙ্কটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে। এখন দেখো ভালো করে একটু শোনো, তাহলে এই কথাটাই আমি একটু লিখে দেই। ধরো কোনো একটা সুর শলাকা তোমার কাছে আছে, কোন একটা সুর শলাকা তোমার কাছে আছে, আমি ধরে নিলাম এই সুর শলাকাটার স্বাভাবিক, এই সুর শলাকাটার স্বাভাবিক কম্পাঙ্ক হচ্ছে আমি ধরে নিলাম 100 হার্টজ, ঠিক আছে? 100 হার্টজ। আমি এই সুর শলাকাটাকে চাইলে ভারী করতে পারি। দেখবা প্রশ্নে লেখা থাকে আমরা সুর শলাকাকে ভারী করি আমরা যদি সুর শলাকার দুই প্রান্তে মোম যুক্ত করি, ঠিক আছে? ধরো আমার কাছে যে সুর শলাকাটা আছে, আচ্ছা আমি একটু পিঙ্ক যে কালারটা আঁকছিলাম ওইটা দিয়ে আঁকি। ধরো আমার কাছে এই সেম সুর শলাকাটা আছে, বাট এইবার সুর শলাকায় আমি কি করছি, এইবার সুর শলাকায় আমি এরকম মোম অ্যাড করছি, ঠিক আছে? আমি ধরো এরকম কি করছি, আমি এরকম মোম অ্যাড করছি, আমি এরকম মোম অ্যাড করছি। তাহলে বলতো সুর শলাকাটা কি হবে? সুর শলাকাটা ভারী হবে। তাহলে আমরা এই কথাটা একটু লিখি যে ভর বাড়লে, ভর যদি বাড়ে, ভর যদি বাড়ে তাহলে এইটার ফলে কি হবে? এটার ফলে হচ্ছে কম্পাঙ্ক কিন্তু কমে যাবে, কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক কমবে, ঠিক আছে? আবার আমি যদি কখনো সুর শলাকাকে, আমি যদি কখনো সুর শলাকাকে হালকা করি, হালকা কিভাবে আমরা করতে পারি? সুর শলাকাকে ধরো আমরা ঘষছি, ঠিক আছে? সুর শলাকার এই দুইটা প্রান্তকে আমরা ঘষছি, এর ফলে আমি সুর শলাকাটাকে মানে হালকা করে দিছি, ঠিক আছে? হালকাটার কিভাবে আঁকি? ধরো আমি সুর শলাকাটা জাস্ট নর্মালি আঁকলাম, আচ্ছা ধরো এটা মোটা করে আঁকি একটু, ঠিক আছে? আমি এখন এই সুর শলাকাটাকে ঘষছি, ঘষা মানে কি? এটার ভর কমে যাবে, অর্থাৎ এটা হালকা হয়ে যাবে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, আমি যদি এই সুর শলাকার ভর কমাই, ভর কমালে কম্পাঙ্ক কিন্তু কি হবে? কম্পাঙ্ক কিন্তু বাড়বে, কম্পাঙ্ক বাড়বে। সো এই দুইটা কথা তোমাদের কি করতে হবে? এই দুইটা কথা একটু মাথায় রাখতে হবে
যে ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, ভর কখন বাড়লে কি হবে আর ভর কমলে কি হবে। এই দুইটা জিনিস কি বুঝতে পারছি? একদম সহজ কথা। তাহলে এবার একটু আসো, এই দুইটা কনসেপ্ট যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। ধরো আমাদের প্রশ্নটা কেমন থাকবে আমি সেই আইডিয়াটা একটু দেই, ঠিক আছে? আমাদের কোশ্চেনটা কেমন থাকবে আমরা সেই আইডিয়াটা একটু দেই। আমাদের কোশ্চেনে ধরো বলা আছে, ধরো আমাদের কোশ্চেনে বলা আছে যে একটি সুরশলাকা, বা আমরা বলি একটি 50 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা অন্য একটি সুরশলাকার সাথে ওকে। আচ্ছা তাহলে এইবার একটু আসো, আচ্ছা দুই পাশে যে কোনো এক পাশে মানে আমি যে কোনো একভাবে ঘষা দিলেই হইলো, বা যে কোনো এক পাশে আমি ভর অ্যাড করলেই হইলো, ঠিক আছে? যে কোনো এক পাশে ভর অ্যাড করলেই হইলো। আচ্ছা এই কোশ্চেনটা একটু পরে করি, এই জায়গা থেকে আমরা ছোট্ট আরেকটা কাজ একটু করে আসি, ঠিক আছে? ছোট্ট আরেকটা কাজ একটু করে আসি, তারপর আমি তোমাদের কোশ্চেন তোলার টাইম দিব, কোশ্চেনটা আমরা সলভ করব। এই জায়গা থেকে আমরা ছোট্ট একটা কনসেপ্ট একটু বুঝি, ভালো করে একটু বোঝো। ধরো আমি আমার যে নর্মাল যে সুরশলাকাটা আছে, ধরো আমি এই রকম দিয়ে ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 200, ঠিক আছে? এই ভ্যালুটা হচ্ছে 200। আমি জাস্ট কি করলাম, একটা রেফারেন্স টানলাম, ভালো করে একটু বুঝো। আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট একটা রেফারেন্স টানলাম। সো এইটা হচ্ছে আমাদের রেফারেন্সটা। কেন এটা রেফারেন্স? কারণ সরি 200 না তো 100 ধরছিলাম এক্সাম্পলের জন্য, ঠিক আছে? 100, ভালো করে একটু বুঝো। এটা হচ্ছে আমার রেফারেন্স, যেই রেফারেন্সের সাথে আমরা কি করব, যেই রেফারেন্সের সাথে হচ্ছে আমরা তুলনা করব, বুঝতে পারছি? যেই রেফারেন্সের সাথে আমরা তুলনা করব। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, ভর যদি বাড়ে কম্পাঙ্ক কমবে, তাহলে কম্পাঙ্ক কমে এই কেসের ক্ষেত্রে বলো তো এই লাইনটা কোথায় চলে আসবে? রেফারেন্স লাইন থেকে কি নিচে আসবে নাকি রেফারেন্স লাইন থেকে উপরে যাবে? একটু বলো তো। ভর যখন বাড়ছে কম্পাঙ্ক কমবে, রাইট? কম্পাঙ্ক কমবে। তাহলে আমি এখন এই কেসের জন্য যদি আমি একটা লাইন টানতে চাই, সেই লাইনটা রেফারেন্সের উপরে থাকবে নাকি রেফারেন্সের নিচে থাকবে? একটু বলো তো, রেফারেন্সের উপরে থাকবে নাকি রেফারেন্সের নিচে থাকবে? আমি আরেকবার কোশ্চেনটা করতেছি যে 100 হার্টজের জন্য আমরা এরকম একটা লাইন টানছি, এই লাইনটাকে আমরা বলতেছি রেফারেন্স, কারণ এটাই তো এর স্বাভাবিক কম্পাঙ্কটা। এবার কি হয়েছে, ভর বাড়াইছে, কম্পাঙ্কটা কমছে। কম্পাঙ্কটা যেহেতু কমছে, তাহলে এখন আমার কোশ্চেনটা হচ্ছে তাহলে এখন রেফারেন্স লাইনটা কোথায় চলে যাবে? সরি রেফারেন্স না, এই কেসের জন্য যদি আমি একটা লাইন টানি, সেই লাইনটা কোথায় যাবে? স্বাভাবিক বিষয়, 100 হার্টজের কম হবে। সো 100 হার্টজের কত কম আমরা জানি না, বাট একটু বুঝি এই ভ্যালুটা আমরা কোথায় চলে যাবে? এই ভ্যালুটা চলে যাবে হচ্ছে আমার নিচে। তার মানে এটা কোনটা? এটা হচ্ছে ভর বাড়ালে। সেম ভাবে আমি যখন ভর কমাবো তখন কম্পাঙ্ক বাড়বে, তাহলে মানে অবশ্যই রেফারেন্সের কোথায় চলে যাবে? অবশ্যই রেফারেন্সের উপরে যাবে। তার মানে এটা হচ্ছে ভর কমালে, বুঝতে পারছি? এটা হচ্ছে ভর কমালে। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা একটু এইভাবে মনে রাখবা, দেখো এই জিনিসটা এইভাবে মনে রাখবা, কারণ এই কনসেপ্টে দেখবো আমরা সামনে আরো কিছু লাইন টানতেছি। এরকম সিম্পল 3টা লাইন থাকবে না, দেখা যাবে উপরে নিচে মাল্টিপল লাইন চলে আসবে। সো এই ম্যাথগুলি বুঝতে হলে আমরা এরকম লাইন টেনে টেনে আমরা সলভ করব, বুঝতে পারছি? আমরা এরকম লাইন টেনে টেনে সলভ করব। সো আমি এটাও একটু দেখাই দিই। ধরে নিলাম এটার কম্পাঙ্ক হবে হচ্ছে তখন এফ প্রাইম, আর এটার কম্পাঙ্ক হবে তখন এফ ডাবল প্রাইম, জাস্ট এগুলি বোঝানোর জন্য, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে সেই এফ ডাবল প্রাইম, আর এটা হচ্ছে সেই এফ প্রাইম। না উল্টা দিলাম তো, ঠিক আছে? ভর বাড়ালে কম্পাঙ্ক কমবে, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য। এটা হচ্ছে সেই এফ প্রাইমের ভ্যালু আমরা জানি না, এফ ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে আমরা জানি না। এইবার দেখো শর্টকাটটা এইভাবে মাথায় রাখবা, কারোর যদি ভর বাড়ে সে আসলে কি করে? সে বরং নিচের দিকে যাইতে চায় না,
ধরো তুমি একটা পানির উপরে একটা ভারী কিছুকে রাখছো, ভারী কিছুটা কি পানির উপরে যাবে নাকি পানির নিচে যাবে? ভারী যদি হয় তাহলে সে নিচের দিকে যাবে না। তাহলে দেখো মাথায় রাখবা, ভারে মানে ভারের চোটে এই লাইনটা রেফারেন্স থেকে কি করছে, ভারের চোটে এই লাইনটা রেফারেন্স থেকে নিচের দিকে নেমে গেছে। সেম ভাবে মাথায় রাখবা, কোন একটা হালকা কিছু যদি থাকে, ধরো সেই পানির ওপরে তুমি একটা প্লাস্টিকের বল দিয়ে দিচ্ছ, ঠিক আছে, পানির ওপর প্লাস্টিকের একটা বল দিচ্ছ। এখন আমাকে একটু বলো তো, ওকে ওকে আমি একটু দেখতেছি, ঠিক আছে আমি একটু দেখতেছি, আমি বুঝতে পারছি যে কোন একটা প্রবলেম হয়েছে, সবাই একটু অপেক্ষা করো। আচ্ছা এটা একটু বলো তো, আমার ভয়েস শুনতেছো নাকি আমার স্ক্রিন ভয়েস কোনোটাই দেখতেছো না? আচ্ছা ব্ল্যাক স্ক্রিন, ওকে। আচ্ছা আমি এটা একটু সলভ করার চেষ্টা করতেছি, সবাই একটু আমাকে সময় দাও, আর একটু একটু জানাও তোমরা কি এই ফাঁকে আমার ভয়েস শোনো? সবাই একটু অপেক্ষা করো, আমি হচ্ছে সলভ করতেছি। মেবি ব্যাক। সো সবাই এখন একটু জানাই দাও যে এখন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। আমি কিন্তু পড়াই নেই, যে দেখো যেখানে ছিলাম ওইখানেই আছি। সো সবাই এখন একটু আমাকে একটু জানাই দাও যে সবাই হচ্ছে এখন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কি না, ঠিক আছে? ওকে 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 সবাই একটু জানাও, সবাই একটু জানাও যে এখন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলো। এই যে দেখো আমরা এই ব্ল্যাক স্ক্রিনের আগে আমরা এই জিনিসটা বুঝতেছিলাম, সো এইখানেই কিন্তু আমরা আছি, আমি কিন্তু কোনো কিছু পড়ায় ফেলি নাই। নুসরাত জাহান না, আজকে লাস্ট ক্লাস না, আজকের পরে আরেকটা ক্লাস আছে, অর্থাৎ শনিবার তোমাদের 8:30টায় অ্যাজ ইউজুয়াল ক্লাসটা আছেই, ঠিক আছে? ওকে এখন ক্লিয়ার না? এখন একটু জানাই দাও যে এখন ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা একটু ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আসো আমরা একটু দেরি না করি, আমরা একটু দেরি না করি, আমরা যে শর্টকাটটা বা যে টেকনিকটা একটু মনে রাখতে বলছিলাম, যে কোনো একটা কিছু যখন ভার হয় সেই জিনিসটা কি করবে, নিচে নেমে যাবে। আবার কোনো একটা কিছু যখন হালকা, সেই জিনিসটা তখন কি করে, সেই জিনিসটা তখন উপরে উঠে যায়, রাইট? সো আমাদের এই কনসেপ্টটা আমরা একটু মাথায় রাখবো। যখন ভর বাড়াবো, ভর বাড়ানো মানে কি, ভার হয়ে গেছে, তার মানে সেটা ভারের চোটে কি করবে, রেফারেন্স থেকে নিচে নেমে যাবে। রেফারেন্স থেকে কি করবে, রেফারেন্স থেকে নিচে নামবে। সেম ভাবে একটু খেয়াল করে দেখো, যখন ভর কমবে, অর্থাৎ যখন কোনো একটা কিছু হালকা হয়ে যাবে, তখন এটা কি করবে, তখন এটা কিন্তু এইভাবে উপরে উঠে যাবে। সো এই কনসেপ্টগুলি কি সবাই মাথায় রাখতে পারবো? সবাই আমাকে একটু বলো, এই কনসেপ্টগুলি আমরা সবাই মাথায় রাখতে পারবো কিনা, যে ভর কমছে নিচে নামছে, ভর যখন বাড়ছে, সরি ভর বাড়ছে, সো ভারের চোটে এটা নিচে নেমে গেছে রেফারেন্স থেকে। আবার ভর যখন কমবে তখন এটা রেফারেন্স থেকে কিন্তু কি করবে, রেফারেন্স থেকে কিন্তু এটা উপরের দিকে যাবে। সো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা যদি মাথায় রাখতে পারি তাহলে এইবার একটু আসো, এইবার একটু আসো আমরা এখন যেটা করি,
আমরা একটু এই প্রবলেমটা একটু তুলি। দেখো এই প্রবলেমটা আমরা একটু তুলি এবং আমি একটু বলি যে এই জায়গা থেকে আসলে তোমাকে কি বের করতে হবে সেটাও আমি একটু বলে দিই। যে তোমাকে বলে দিচ্ছে অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত, অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত, বুঝতে পারছি? ধরো এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা, ঠিক আছে? অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত, এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা। তাহলে এইবার একটু ভালো করে খেয়াল করো, এইবার একটু ভালো করে খেয়াল করো, কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে বলে দিছে একটা সুরশলাকা আছে যেটার কম্পাঙ্ক তুমি জানো, যেটার কম্পাঙ্ক কি, যেটার কম্পাঙ্ক তুমি জানো। সো আমি ধরে নিলাম সেইটার কম্পাঙ্কটা হচ্ছে f1। তাহলে f1 ইকুয়াল টু কত দেয়া আছে? f1 ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 50 হার্টজ, রাইট? f1 ইকুয়াল টু কত দেয়া আছে? f1 ইকুয়াল টু দেয়া আছে 50 হার্টজ। এখন বলে দিছে অন্য আরেকটা সুরশলাকা যেটাকে আমরা অজানা সুরশলাকা বলতেছি, কারণ ওইটার কম্পাঙ্ক আমরা জানি না। সো এইটার মানে বিট 5টা বিট তৈরি করে, মানে তোমাকে কি দেওয়া আছে? বিট সংখ্যা। তার মানে আমরা জানি হচ্ছে n, আমরা n ইকুয়াল টু জানি, n ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5, 5টা বিট তৈরি করে। এখন তোমাকে বের করতে বলছে অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত। আমি ধরে নিলাম আমার অজানা সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে f2, আমাকে বের করতে হবে f2 এর মানটা কত হবে, ঠিক আছে? আমাকে বলতে হবে f2 এর মানটা কত হবে, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন তোমরা আমাকে একটু বলো তো, মনে হচ্ছে না যে এটা আবার এটা কোনো ম্যাথ হইলো, এটা করা কোনো ব্যাপার? বলো তো তোমরা, আমি যদি তোমাকে বলি যে এতটুকু কোশ্চেন দিয়ে যদি আমি তোমাকে আস্ক করি যে f2 এর মানটা কত, বলো তো তোমরা সবাই কত অ্যান্সার দিবা? দেখো তোমরা সবাই কত অ্যান্সার দিবা আমাকে একটু বলো তো, বলো তো সবাই কত অ্যান্সার দিবা, বলো সবাই কত অ্যান্সার দিবা, বলো কত অ্যান্সার দিবা? বলবা একদম সহজ জিনিস, বলবা n ইকুয়াল টু f1 মাইনাস f2, রাইট? n ইকুয়াল টু f1 মাইনাস f2, তাহলে f2 ইকুয়াল টু কি? f2 কে এই পাশে নিয়ে গেছি, f2 প্লাস হয়ে গেছে f1 মাইনাস n, তার মানে তুমি করবা 50 মাইনাস 5, তার মানে তুমি বলবা বাহ কত ইজি ম্যাথ, 45 হার্টজ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? মনে হচ্ছে না যে এটা কত কত ইজি ম্যাথ, যে তুমি বলবে f2 হচ্ছে 45 হার্টজ, বুঝতে পারছি? তুমি এটা উত্তর দিবা। এখন এই যে খেয়াল করে দেখো, এই যে এই উত্তরটা যখন দিবে এই উত্তরটা হবে ভুল, এবং এই উত্তরটা তো ভুল এক নাম্বার কথা, কিন্তু দেখো তুমি বলবা যে ভাই আমি ফর্মুলা পারি ম্যাথ তারপরে ভুল হইছে কেন? এই যে দেখো তুমি যখন শুধু একটা অধ্যায়ের, ভালো করে একটু এই কথাটা একটু শোনো, এখান থেকে একটা ইম্পর্টেন্ট লেসন আছে সেটা একটু বুঝো। তুমি যখন কোন একটা কনসেপ্টের বা কোন একটা টপিকের শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করো, তোমরা অনেক সময় দেখো আমি যখন কোন একটা সূত্রের ডেরিভেশন করাই, অনেকে এটাতে বিরক্ত হও, অনেকে ভাবো, বারবার জিজ্ঞেস করো যে ভাই এটা কি পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে, এটা জিজ্ঞেস করো, কিন্তু এগুলি বুঝতে চাও না, ভাবো আমার সূত্রটা মুখস্থ রাখলেই তো হইলো। দেখো তুমি তো সূত্র মুখস্থ রাখছো শুধু n ইকুয়াল টু f1 মাইনাস f2, তুমি কনসেপ্ট জানো না, সূত্র মুখস্থ করছো। শুধু সূত্র মুখস্থ করলে যে উত্তর হয় না, এটাই হচ্ছে তার প্রমাণ। প্রথম কথা বুঝতে পারছো, এটার অ্যান্সার এটা না, এটার অ্যান্সার আসলে কত সেটা আমরা বলতে পারবো না, তার পাশাপাশি আমরা এটাও আসলে বলতে, মানে মেইন কথা হচ্ছে আমার কোশ্চেনটাই সম্পূর্ণ না, ঠিক আছে? আমি আসলে পুরা কোশ্চেনটাই করি নাই, কোশ্চেনের আরেকটু বাকি আছে, মানে আমি কোশ্চেনটাই শেষ করি নাই, কোশ্চেনে আমার আরো একটা ইনফরমেশন আসলে দেয়ার আছে, বুঝতে পারছো? সো কেন এটা উত্তর না? কারণ দেখো আমি যখন লিখছিলাম n ইকুয়াল টু f1 মাইনাস f2, আমি কিন্তু এই সূত্রটা তোমাদের 3টা ফরম্যাটে লিখে দিয়েছিলাম। আমি আগে তোমাদের 3টা ফরম্যাটটা একটু বুঝাই। আমি একটা ফরম্যাটে লিখছিলাম f1 ইজ গ্রেটার দেন f2, n ইকুয়াল টু f1 মাইনাস f2 লিখতে পারবো তখনই যখন f1 বড় হবে f2 ছোট হবে, বুঝতে পারছি? আরেকটা ফরম্যাট আমি তোমাদের বলে দিয়েছিলাম মডুলাস দিয়ে লিখতে, f1 মাইনাস f2 এইভাবে দিয়ে লিখতে। আরো একটা ফরম্যাট আমি বলে দিয়েছিলাম যে f1 ডিফারেন্স f2, এই 3টা ফরম্যাট কিন্তু আমি বলে দিয়েছিলাম, রাইট? তাহলে এইবার একটু প্রথম ফরম্যাটের দিকে যদি তাকাও, f1 f2 এর চাইতে বড় হইতে হবে, কিন্তু তুমি এই কোশ্চেন পড়ে কোথাও কি বলা আছে যে f1 এর মান f2 এর চাইতে বড়? এটা তো কোথাও বলা নাই, কারণ f2 তো আমার জন্য অজানা। সো এটা কি f1 এর চাইতে বড় নাকি ছোট ওইটা তো আমরা জানিই না, বুঝতে পারছি? ওইটা তো আমরা জানিই না। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে কি তুমি সরাসরি f1 মাইনাস f2 লিখে ম্যাথ করতে পারবা? পারবা না।
তাহলে দেখো আমি যদি এইখান থেকে একটু বুঝাই, এখান থেকে দেখো বোঝানোটা ইজি, তাহলে এইখান থেকে একটু খেয়াল করে দেখো আমরা n ইকুয়াল টু কি লিখি, মডুলাস অফ f1 মাইনাস f2। তাহলে দেখো আমরা যখন মডুলাসটা উঠাই দিই তাহলে আরেক পাশে কি এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, আরেক পাশে এটা কি হবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে প্লাস মাইনাস n এর ভ্যালু হচ্ছে 5 f1 মাইনাস f2। দেখো এবার আমরা কারেক্ট ওয়েতে লিখছি, বুঝতে পারছো? এই যে মডুলাস ছিল, সো মডুলাসের বদলে আমরা কি করছি, প্লাস মাইনাস নিয়ে আসছে, সো এই যে f1 মাইনাস f2। তাহলে এইবার খেয়াল করে দেখো তুমি যদি প্লাস নাও তাহলে f2 এর মান কত আসবে, f2 এর মান আসবে হচ্ছে 45 হার্টজ। আর তুমি যদি মাইনাস নাও তাহলে f2 এর মান হবে কত, f2 এর মান হবে 55 হার্টজ। তাহলে খেয়াল করে দেখো এইবার তুমি মিলাও, এইবার তুমি একটু মিলাই দেখো যে f2 মান 45 হইলেও বিট সংখ্যা 5, f2 এর মান যদি 55 হয় তাও কিন্তু বিট সংখ্যা 5, কারণ এই দুইটার কম্পাঙ্কের ডিফারেন্স কত, কম্পাঙ্কের ডিফারেন্স হচ্ছে 5। কিন্তু এখন তোমরা আমাকে বলো একটা সুরশলাকার কি একই সাথে দুইটা কম্পাঙ্ক হইতে পারে? একটা সুরশলাকার কিন্তু একই সাথে দুইটা কম্পাঙ্ক হইতে পারে না, এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, রাইট? একই সাথে দুইটা কম্পাঙ্ক আমার হইতে পারে না। আচ্ছা, এই কারণে কোশ্চেনে কি করবে, কোশ্চেনে তোমাকে আরো একটা ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে, আরো একটা ইনফরমেশন দেওয়া থাকবে। সেই ইনফরমেশনটা কি সেইটা দেওয়ার আগে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এইটার হচ্ছে একটা গ্রাফ এঁকে ফেলতে চাই। গ্রাফ বলতে যে আমরা যে লাইনগুলি আঁকলাম, তাহলে খেয়াল করে দেখো আমার এবার রেফারেন্সটা কত, রেফারেন্সটা হচ্ছে 50। রেফারেন্স কত, রেফারেন্স হচ্ছে আমার 50। প্রথম কথা একটু বোঝো, সো আমার রেফারেন্সটা মাথায় রাখতে হবে, রেফারেন্সটা হচ্ছে আমার 50, তাই না? কারণ 50 হার্টজ থেকে 5 বেশি অথবা 50 হার্টজ থেকে 5 কম, রাইট? সিম্পল কনসেপ্ট, 50 হার্টজ থেকে 5 বেশি অথবা 50 হার্টজ থেকে 5 কম। তাহলে এবার একটু বোঝো, হয় আমার উত্তরটা 55, না হয় আমার উত্তরটা কত, না হয় আমার উত্তরটা হচ্ছে 45। কিন্তু একই সাথে আমার দুইটা উত্তর না, যতটুকু আঁকলাম এটা তো বুঝতে পারছি, ঠিক আছে? সো হয় 55 না হয় 45, রাইট? আচ্ছা তাহলে এবার আচ্ছা ইয়াসমিন এবং সারিকা বিল্লাহ অধৈর্য হইলে মানে হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? কোনটা নিব তাহলে এটার উত্তর দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করো, সো যতটুকু ইনফরমেশন দেওয়া আছে এতটুকু ইনফরমেশন থেকে আমরা বলতে পারবো না 45 হবে নাকি 55 হবে। এই কারণে তোমাকে কোশ্চেনে আরেকটা ইনফরমেশন থাকবে। এখন এই ইনফরমেশনটা বিভিন্ন রকম হইতে পারে, আমরা ডিফারেন্ট ম্যাথ করার সময় দেখবো ইনফরমেশনটা কি। আমি ধরে নিলাম এই ম্যাথের ছোট্ট আরেকটা যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা হচ্ছে সুর শলাকাটির ভর বাড়ালে, সুর শলাকাটির ভর বাড়ালে বিট সংখ্যা হ্রাস পায়, বিট সংখ্যা হ্রাস পায়। সেই ইনফরমেশনটা ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? আমাকে অ্যাডিশনালি কি ইনফরমেশন দেওয়া আছে, অ্যাডিশনালি আমাকে এই ইনফরমেশনটা দেওয়া আছে, কঠিন কিছু না, একদম পানি ভাত, জাস্ট একটু মানে ঠান্ডা মাথায় একটু বুঝো। দেখো বলছে কি সুর শলাকাটির, কোন সুর শলাকা, সেই অজানা সুর শলাকা। আমি যদি এই অজানা সুর শলাকার ভর বাড়াই তাহলে বিট সংখ্যা হ্রাস পায়। এই যে সেকেন্ড ইনফরমেশনটা দেওয়া আছে, এবার ফার্স্টে একটু বুঝো অজানা সুর শলাকাটা। দেখো আমি কিন্তু রেফারেন্সে হাত দিব না, ভালো করে একটু বুঝছো, আমি কিন্তু কখনোই রেফারেন্সে হাত দিব না। আমি একটু বলে রাখি আগেই, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। কেন? কারণ এটা তো ভাই আমি জানি, এর সাথে আমি তুলনা করতেছি, তাহলে এটা হচ্ছে আমার জানা মান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার রেফারেন্স ভ্যালু, আমি রেফারেন্সে হাত দিব না। এখন অজানাটা হয় 55 অথবা 45। এবার এখন দেখো ইম্পর্টেন্ট জিনিস, আমি ভর কি করছি, আমি ভাই ভর বাড়াইছি। তাহলে এবার একটু বলো, ভর যখন আমি বাড়াবো তাহলে এটা অবশ্যই কি করবে, নিচে নেমে আসবে, রাইট? নিচে নেমে আসবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, ধরো ভর বাড়ানোর ফলে যদি 55 থাকে 55 থেকে নিচে নেমে আসবে, যদি 45 থাকে 45 থেকে নিচে নেমে আসবে। তাহলে এটা একটু বুঝো, যদি 55 থাকে নিচে নেমে আসবে, যদি 45 থাকে নিচে নেমে আসবে, এই তো ঘটনা ঘটবে। তাহলে এবার একটু ভালো করে একটু বোঝো, হয় 55 যদি থাকে তাহলে নিচে নেমে আসবে, 45 যদি থাকে তাহলে এখানে নিচে নেমে আসবে, তাই কি না হবে, তাই কি না হবে বলো? তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, ধরো 55 থেকে, সাপোজ 55 থেকে এটা চলে আসছে 53 তে,
সাপোজ, অথবা 45 থেকে এটা চলে আসছে 43-তে। জাস্ট আমি ম্যাথটা করার জন্য নিজে নিজে মনে মনে ধরে নিলাম, এটা কিন্তু কোথাও বলা নাই, আমি জাস্ট ম্যাথটা বোঝানোর জন্য বা বলার জন্য জাস্ট বলে দিলাম যে কমে গেছে, ভর যেহেতু বাড়াইছে কম্পাঙ্কটা কি করবে, কম্পাঙ্কটা কমবে। তাহলে যদি 55 থাকতো তাহলে এটা হয়ে যাবে 53, যদি এটা 45 থাকতো আমি ধরে নিলাম 43 হবে। এইবার তাহলে একটু বোঝো, শুরুতে কম্পাঙ্ক ছিল কত? শুরুতে কম্পাঙ্ক ছিল হচ্ছে 5, রাইট? আশা করি ম্যাথটা তুলে ফেলছি, তো এই জিনিসটা একটু মুছে দিই, তাহলে আমার জায়গাটা একটু ক্লিয়ার হোক, তাহলে একটু বুঝাইতে ইজি হবে। ঠিক আছে, ম্যাথটা তো তুলেই ফেলছি। তাহলে এবার একটু খেয়াল করো, আমার শুরুতে ব্যবধান ছিল কত? দেখো, শুরুতে ব্যবধান ছিল 5, অথবা এইখান থেকে এই ব্যবধানটাও ছিল কত? এইখান থেকে এই ব্যবধানটাও ছিল 5। এখন একটু খেয়াল করে দেখো তো, এখন ব্যবধানটা কত হয়ে গেছে? দেখো, এখন ব্যবধানটা হয়ে গেছে 53 আর 53, অথবা এই দুইটার ক্ষেত্রে দেখো ব্যবধান হয়ে গেছে কত? 7। ব্যবধান হয়ে গেছে কত? 7। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, বুঝতে পারছি 3 আর 7 এর কথাটা? কারণ আমাকে তো 50-র সাথে ব্যবধান নিতে হবে, রাইট? রেফারেন্সের সাথে ব্যবধান নিতে হবে। দেখো আমি ফিগারে কি কি আসছি, শুরুতে 50 আর 55 ব্যবধান 5, অথবা 50 আর 45 ব্যবধান হচ্ছে 5। ভর যখন বাড়াইলাম এটা কমে হইল 53, অথবা 45 থেকে হইল 43। তাহলে এইবার খেয়াল করো, যখন 53 হইছে ব্যবধান কত? 3। আর যখন 43 হইছে তখন ব্যবধান কত? 7। তাহলে এইবার একটু খেয়াল করে বলো তো, কোন ক্ষেত্রে বিট সংখ্যা হ্রাস পাইছে? দেখো তো, এই কেসে এই প্রথম ক্ষেত্রে বিট সংখ্যা হ্রাস পাইছে না, কারণ প্রথমে বিট ছিল 5, এখন হয়ে গেছে বিট 3। আর দ্বিতীয়টা যদি হইতো তাহলে প্রথমে মানে বিট সংখ্যা ছিল 5, এখন হয়ে গেছে কত? 7। তার মানে বিট সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে এইবার একটু বলো তো, কোনটা আমার কারেক্ট অ্যান্সার হবে? আমার কারেক্ট অ্যান্সার হবে কিন্তু 55, কারণ কোশ্চেনে বলা আছে ভর বাড়ালে বিট সংখ্যা হ্রাস পায়। এই যে দেখো, আমি ভর যখন বাড়াইছি তখন আমার বিট সংখ্যা কিন্তু 5 থেকে 3 হয়ে গেছে, অর্থাৎ বিট সংখ্যা কি করছে? বিট সংখ্যা আমার হ্রাস পাইছে। তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে অজানা সুরশলাকার কম্পাঙ্ক, অজানা সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 55 হার্টজ। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। বলো, এটা আমরা বুঝতে পারছি কিনা? এটা আমরা বুঝতে পারছি? দেখো, কোশ্চেনে যদি জাস্ট এইটা বলে দিত, দেখো কোশ্চেনে যদি জাস্ট এইটা বলে দিত, দেখো এই কোশ্চেনের কত রকম ভেরিয়েশন হইতে পারে। কোশ্চেনে এইটা বলা থাকতে পারতো, সুরশলাকাটির ভর বাড়ালে বিট সংখ্যা বৃদ্ধি পায়, এটা বলা থাকতে পারতো। আবার বলা থাকতে পারতো, সুরশলাকাটির ভর কমালে বিট সংখ্যা হ্রাস পায়, অথবা বলা থাকতে পারতো সুরশলাকাটির ভর কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে টোটাল কিন্তু আমার 4 রকমের কোশ্চেন থাকতে পারে। বুঝতে পারছি? সো কোশ্চেন যেমনই হোক না কেন, তোমার কনসেপ্ট কিন্তু এইটাই। বুঝতে পারছি? তোমার কনসেপ্ট কিন্তু এইটাই। এই অ্যানালাইসিসটা করেই কিন্তু আমাকে এই উত্তরটা দিতে হবে। বুঝতে পারছি? তোমরাও জাস্ট 2 কম ধরে নিবা। বুঝতে পারছি হাসিবা? আমি যেমন এইরকম 2 জাস্ট কম একটা মান ধরবা। ধরো 53 না, তুমি ধরো ধরতে চাইছো এটা 52, এটা 42, দেখবে উত্তর একই আসবে। জাস্ট তুমি কম একটা মান ধরে নিবে, অর্থাৎ এই মানটা যা তার চেয়ে একটু কম ধরবা, অথবা এই মানটা যা তার চেয়ে একটু কম ধরবা। তুমি তোমার মতন একটা মান ধরে নিজে অ্যানালাইসিসটা করবা। বাট মান না ধরেও তুমি যদি জাস্ট এই দাগ টেনে অ্যানালাইসিস করতে পারো, তাও দেখো দেখো গ্যাপটা কম কম হয়ে গেছে, এখানে গ্যাপটা বেড়ে গেছে। মান ধরার দরকার নাই, মান ধরার দরকার নাই, তুমি জাস্ট মান ছাড়া দেখো, এটাকে জাস্ট কমাও, দেখো গ্যাপটা কম আর এই জায়গায় গ্যাপটা বেড়ে গেছে। তাহলে আমার অ্যান্সার কোনটা? আমার অ্যান্সার হচ্ছে প্রথমটা। বুঝতে পারছে? তাহলে আমার ফাইনাল অ্যান্সার, দেখো এইগুলি পরীক্ষার হলে দেখানো লাগবে না, এগুলি তোমার রাফ। তুমি জাস্ট ফাইনালি বলে দিবা কি, যে সুরশলাকাটির কম্পাঙ্ক হচ্ছে, জাস্ট এইভাবে বলে দিবা, যেহেতু সুরশলাকাটির ভর বাড়ালে বিট সংখ্যা হ্রাস পায়, তাই সুরশলাকাটির কম্পাঙ্ক হবে 55 হার্টজ। প্রথমে আগে দেখাবা 45 অথবা 55, দেন এই অ্যানালাইসিসটা করে উত্তরটা দিবা। এবার একটু আসো, আমরা একটু ম্যাথ প্রবলেমে যাই। এবার আসো, ঠিক আছে? এবার ম্যাথ প্রবলেমগুলি কিন্তু তোমরা অ্যান্সার দিবা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, হ্যাঁ, অ্যান্সার ওই যে আমি বলে দিলাম যে এইরকম একটা লাইন বলে দিবা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, বলছে কি, পদার্থবিজ্ঞান শিক্ষার্থী লিয়ানা 2টি সুরশলাকা নিয়ে দেখলো যে একটির গায়ে লেখা 312 হার্টজ, একটার গায়ে কত লেখা? একটার গায়ে লেখা 312 হার্টজ লেখা আছে,
সে শলাকা দুটি একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 3টা বিট শোনে, তার মানে বিট সংখ্যা দেওয়া আছে 3। এবার সে অজানা সুর শলাকার গায়ে, দেখো ইম্পর্টেন্ট, তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট শুনতে পেল। এখানে জানা সুর শলাকা থেকে সৃষ্ট এত বেগ। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, ভর বাড়ানোর পূর্বে কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা। আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটু বলো, আমরা যখন সুর শলাকার গায়ে তার পেঁচাই, তার পেঁচানো মানে ভর আসলে আমরা কি করছি একটু আগে বুঝে নিও যে আমরা আসলে ভর কি করছি, আমরা ভর আসলে বৃদ্ধি করেছি। এটা কিন্তু একটু মাথায় রেখো, আমরা কি করছি, আমরা ভর বৃদ্ধি করেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখো, লিয়ানা ভর বাড়ানোর পূর্বে ও পরে নির্ণীত অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কি না। ঠিক আছে, আসো আমরা এটা একটু সলভ করি। ঠিক আছে, আমরা এটা একটু সলভ করে, আচ্ছা কোশ্চেনের 3টা বিট শুনতে পেল। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা আগে এটা একটু কারেকশন করি, এটা 3টা না, ঠিক আছে, যেহেতু সলিউশনে 6, তাহলে এইটা একটু কারেকশন করো। কোশ্চেনে মানে জাস্ট ধরো যে কোশ্চেনে বলা আছে যে 6টা বিট শোনে, ঠিক আছে। কোশ্চেনে আগে একটু এটা ধরে নাও যে কয়টা বিট শোনে, 6টা বিট শোনে, ঠিক আছে। তাহলে প্রথম কথা একটু বোঝো, আমরা আগে একটু ধাপে ধাপে আগাই। আমি ধরে নিলাম আমার জানাটা কত, জানাটা হচ্ছে আমার 312, ঠিক আছে। আমার জানাটা কি, আমার জানাটা হচ্ছে 312 হার্টজ। তাহলে বিট সংখ্যা যদি 6 হয়, তাহলে দেখো এটা হইতে পারে কত, এটা হইতে পারে 306, এটা হইতে পারে 306, অথবা এটা হইতে পারে কত, এটা হইতে পারে হচ্ছে আমার 308। আগে একটু বলে এটা বুঝতে পারছি কিনা, যে এটা হচ্ছে আমার সেই রেফারেন্স। বিট সংখ্যা যদি 6 হয়, তাহলে অজানাটা হইতে পারে কত, অজানাটা হইতে পারে 306, অথবা অজানাটা হইতে পারে কত, অজানাটা হইতে পারে 308। আগে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা, এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, দাঁড়াও, আচ্ছা তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা একটু এখান থেকে একটু বুঝাই। দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সো এটা একটু খেয়াল করো। দেখো এটা একটু খেয়াল করো যে এইবার কি বলা আছে, আমি জাস্ট একটু লিখে দিই কোশ্চেনের ইনফরমেশনটা আগে একটু লিখি। আমি ম্যাথ বুঝাই নাই, আমি বুঝাচ্ছি। দেখো একটু খেয়াল করে দেখো যে তোমাকে বলা আছে কি F1, এটা দেওয়া আছে হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 312 হার্টজ। ভালো করে আগে একটু বুঝো। বিট সংখ্যা দেওয়া আছে, ভালো করে একটু খেয়াল করো, বিট সংখ্যা দেওয়া আছে হচ্ছে 6, ঠিক আছে, বিট সংখ্যা দেওয়া আছে হচ্ছে 6। তাহলে F2 হইতে পারে, আগে প্রথম কথা দেখো, F2 হইতে পারে 318 অর 306, রাইট। আচ্ছা, এইবার কোশ্চেনের ইনফরমেশনটা একটু বুঝো, কোশ্চেনে কি বলা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটা লিখি, ভর তুমি বাড়াইছো, ভর বাড়ালে, ভালো করে একটু শোনো, দেখো ভর তুমি বাড়াইছো, ভালো করে একটু বোঝো, ভর তুমি বাড়াইছো কিন্তু বিট সংখ্যা আগেরটাই আছে। এবার একটু বোঝো যে এই কোশ্চেনের ইনফরমেশন গুলি দেওয়া আছে, জানাটা 312, বিট সংখ্যা 6, F2 318 আর F1 মানে F2 318 অথবা 306। ভর বাড়াইছো কিন্তু বিট সংখ্যা পরিবর্তন হয় নাই। বিট সংখ্যা 6 কিভাবে, 312 যোগ 6, সো 318, আর 312 মাইনাস 6, তাহলে কত, 306, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করো, সো আমার রেফারেন্সটা কত, আমার রেফারেন্সটা হচ্ছে 312, ঠিক আছে। আমি একটু বলে রাখি, এটা হচ্ছে আমার রেফারেন্স। তাহলে আমার ভ্যালু হইতে পারে কত, ভ্যালু হইতে পারে 318, দেখো ভ্যালু হইতে পারে 318, অথবা ভ্যালু হইতে পারে কত, ভ্যালু হইতে পারে হচ্ছে 306, রাইট, ভ্যালু হইতে পারে 306। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, আমি ভর বাড়াইছি, ভর বাড়ানো মানে এটা কি করবে, এটা নিচে নামবে। আচ্ছা, এটা নিচে নামবে, প্রথম কথা বলে এটা তো বুঝতে পারতেছি কিনা, ভর যখন বাড়াইছে এটা নিচে নামবে, এইটা কি বুঝতে পারছি, এইটা বুঝতে পারছি কিনা একটু বোঝো। এটা কমতেছে, একই সাথে এটাও কি করবে, এটাও হচ্ছে কমবে, যেহেতু আমি ভর বাড়াইছি। হাসিবা কোশ্চেন সলভ করি, তাহলেই দেখো কিভাবে সম্ভব, ঠিক আছে। কোশ্চেন তো সলভ করতে দিতে হবে আগে, তারপর তুমিই দেখো যে ভর বাড়াইলেও বিট সংখ্যা কিভাবে আগেরটাই থাকে, ঠিক আছে, খেয়াল করো।
তার মানে এটা হচ্ছে কমবে। তুমি আগে 306 এর ক্ষেত্রে অ্যান্সার দাও। দেখো এইটা ভালো করে একটু বোঝো, এই লাইনটা যত নিচে নামতে থাকবে, এই লাইনটা যত নিচে নামতে থাকবে, এই ব্যবধানটা তত বাড়তে থাকবে না? ভালো করে একটু খেয়াল করো, এইটা যত নামবে এই ব্যবধানটা তত বাড়তে থাকবে, রাইট? এই ব্যবধানটা তত বাড়তে থাকবে। তাহলে খেয়াল করো, বিট সংখ্যা ছিল 6, এটা বাড়তে বাড়তে 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, এরকম করে কিন্তু বাড়তেই থাকবে। কার ক্ষেত্রে? 306 এর ক্ষেত্রে বিট সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। কিন্তু 318 এর ক্ষেত্রে দেখো, তুমি এটা কমাচ্ছ, ধরো এটা কমানোর পর এইখানে আসছে, ঠিক আছে, ধরো এইখানে আসছে, তখন ধরো পার্থক্য হইছে 5, ঠিক আছে, কমছে, এইখানে আসছে, ধরো পার্থক্য হইছে 4, এইখানে আসছে পার্থক্য হইছে 3, এইখানে আসছে পার্থক্য হইছে 2, এইখানে আসছে পার্থক্য হইছে 1, কমতেছে, এইখানে আসছে পার্থক্য হয়ে গেছে 0। এখন দেখো আবার যখন এইখানে যাবে পার্থক্য হবে 1, আবার যখন এইখানে আসবে 2, 3, 4, 5, এবং দেখো এটা কমতে কমতে যখন এইখানে চলে আসবে তখন কিন্তু পার্থক্য 6 হয়ে যেতে পারে। অর্থাৎ দেখো আমি ভর বাড়াইছি, এত পরিমাণ ভর বাড়াইছি যে এইটাকে আমি রেফারেন্সের নিচে পাঠাই দিছি। তাহলে দেখো পার্থক্য শুরুতে কমতেছিল, পার্থক্য কমতে কমতে 0 হয়েছে, তারপর বাড়তে বাড়তে কিন্তু কি হয়ে যেতে পারে? আগেরটার সমান হয়ে যেতে পারে। বুঝতে পারছি? সো এই ক্ষেত্রে তার মানে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 318। এটা হবে কি? এটা হবে আমাদের অ্যান্সার। সো সবাই আমাকে একটু বলো, ওই যে আমরা বললাম আমাদের চিত্রটা আঁকতে হবে, এই চিত্রটা এঁকে কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ দেখো 306 কিন্তু যতই কমুক না কেন এই ব্যবধান বাড়বে, সো এটা কিন্তু কখনোই আগেরটা হবে না। বাট এটা যখন কমতে 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 এইদিকে আসতে থাকবে তখন কিন্তু আমার ব্যবধান আবার কত হয়ে যেতে পারে? ব্যবধান কিন্তু আমার 6 হয়ে যেতে পারে। তাহলে খেয়াল করে দেখো আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমার কারেক্ট অ্যান্সার কিন্তু 318 হার্টজ। সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা, সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কিনা, যে আমাদের অ্যান্সারটা কত। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দাও যে এটা আমরা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে আসো আমরা একটু নেক্সট প্রবলেমে যাই। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু নেক্সট প্রবলেমে যাই, দেখে আমাদের নেক্সট প্রবলেমে কি বলা আছে। ঠিক আছে, ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখি এই প্রবলেমটা আমাদের কি বলা আছে। দেখো এটা একটা সৃজনশীল প্রশ্ন, যশোর বোর্ড 2019-এর। ঠিক আছে, যশোর বোর্ড 2019-এর। দেখি আমাদের কি কি বলা আছে। বলছে এ বি সি ডি 4টা সুর শলাকা আছে। ভালো করে একটু খেয়াল করো, যার মধ্যে এ শলাকাটি 1.3 কেজি পার মিটার কিউব ঘনত্বের মধ্যে আছে। তার মানে আমাকে একটা মাধ্যমের ঘনত্ব দেওয়া আছে, আমি একটু লিখে ফেলি। মাধ্যমের ঘনত্বটা দেয়া আছে 1.3 কেজি পার মিটার কিউব। তার মানে আমাকে একটা মাধ্যমের ঘনত্ব বলে দিচ্ছে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, ঘনত্বের মাধ্যমে 0.5 মিটার বিস্তার, তার মানে আমাকে একটা বিস্তার বলে দিছে, বিস্তারটা হচ্ছে 0.5 মিটার শব্দ তরঙ্গ সৃষ্টি করে। এবার একটু খেয়াল করে দেখো, বলছে কি শলাকাটির কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে 250 হার্টজ, এবং শব্দের বেগটা কত দেওয়া আছে, অর্থাৎ তরঙ্গটার বেগ দেওয়া আছে হচ্ছে 345 মিটার পার সেকেন্ড, 345 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার দেওয়া আছে। এ শলাকাটি বি এবং ডি এর সাথে যথাক্রমে প্রতি সেকেন্ডে 2টা 6টা বিট উৎপন্ন করে। ঠিক আছে, আবার বলছে বি ও ডি কে পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করে? 4টি বিট উৎপন্ন করে, এবং বিডিসি কে একসাথে করলে 2টা বিট উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা আমরা সবকিছুতে পরে যাচ্ছি, এই লাইনগুলিতে আমরা পরে যাচ্ছি, বিটের কথা বলা আছে। আচ্ছা, সো আমরা ক খ বাদ দেই, তাহলে এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় দেখো তো, ক আর খতে যদি রেগুলার ক্লাস করো, যা যা বলতেছি সবকিছু যদি ঠিকঠাক ভাবে শোনো, তাহলে একটু খেয়াল করে দেখো, এগুলি কিন্তু মানে নিজেই পারবা। দেখো স্থির তরঙ্গ কি, এই তরঙ্গের মানে ডেফিনেশন তোমাদের দেখাইছি। এবং তুমি যদি মনে করে দেখো, এই যে অনুনাদি বক্স আমি তোমাদের পড়াই দিছিলাম, বলছিলাম খ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অনুনাদি বক্স। তুমি মনে করে দেখো, আমরা যেই ক্লাসে হচ্ছে নিয়ে পড়লাম, আমরা কি জানি নিয়ে পড়লাম, ওই দিন পড়াইলাম অনুনাদি বক্স, ওই যে পরবশ কম্পাঙ্ক দেখাইলাম, তারপর হচ্ছে তোমার হচ্ছে মুক্ত কম্পাঙ্ক দেখাইলাম, যে ওই দিন কিন্তু আমি তোমাদের এই যে দেখাই দিচ্ছিলাম যে অনুনাদি বক্সটা কি, কেন প্রয়োজন।
ঠিক আছে। আচ্ছা এবার একটু আসো, আমাকে বলছে কি এ সুরশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা বের করো। একদম ইজি কোশ্চেন, আমাকে তীব্রতা আই বের করতে হবে। তার মানে আমরা সরাসরি আসলে কি করব, আমার যদি তীব্রতা আই বের করতে হয় আমরা সরাসরি তীব্রতা আই বের করার হচ্ছে আমরা ফর্মুলাটি ইউজ করব। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এটা করে দিব না, এটা জাস্ট আমি অ্যান্সারটা একটু বলে দিই। দেখো আমার বিস্তার দেওয়া, কম্পাঙ্ক দেওয়া, আমরা জানি এই যে আমার তীব্রতা বের করার ফর্মুলা, জাস্ট এই ফর্মুলাতে মানগুলি বসাই দিলে আমরা তীব্রতার মানটা পেয়ে যাব। সো সবাই আমাকে একটু বলো, একটু অ্যান্সারটা নিজেরা একটু বের করো, অ্যান্সারটা নিজেরা একটু বের করে বলো যে উত্তরটা মিলতেছে কি না। ঠিক আছে, অ্যান্সারটা মিলে কিনা আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাই দাও। বলো, আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাই দাও, বলো বলো এটা কি মিলছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু আসো পরের কোশ্চেনটা আমরা যাই। ঠিক আছে, এটা জাস্ট আমরা এই করেই আমরা বের করতে পারবো। তাহলে এবার দেখো বলছে কি বিট গণনা করে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব, সম্ভব সি সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করে উক্তিটির যথার্থতা নির্ণয় করো। মানে এবার একটু খেয়াল করো, আমাকে কয়েকটা বিটের ইনফরমেশন দেওয়া আছে, ভালো করে একটু খেয়াল করে দেখো, আমাকে কয়েকটা বিটের ইনফরমেশন দেওয়া আছে, আমাকে যেটা বের করতে হবে সেটা একটু খেয়াল করো। আমি ধরে নিলাম, আমি একটু দেখো, আমি বলে দিচ্ছি কি, দেখো আমার এফ এটা খালি প্রশ্নে দেওয়া আছে, ভালো করে একটু বুঝো, আমাকে প্রশ্নে কেবলমাত্র কি দেওয়া আছে, এফ এ এর কম্পাঙ্ক, আমি জাস্ট সেটা একটু লিখি, এটার কম্পাঙ্ক জানি কত দাও, 250, 250 হার্টজ তোমাকে দেওয়া আছে। এফ বি তোমাকে দেওয়া নাই, এফ সি তোমাকে দেওয়া নাই, এফ ডি তোমাকে দেওয়া নাই, বুঝতে পারছো, এইগুলি তোমাকে দেওয়া নাই। বাট তোমাকে আসলে সবগুলি বের করতে হবে না, তোমাকে আসলে বের করতে হবে কি, তোমাকে আসলে বের করতে হবে এফ সিটা বের করতে হবে, এফ সিটা আমাকে বের করতে হবে। অনেকগুলি ইনফরমেশন, কোনো সমস্যা নেই, আসো আমরা একটু চিত্র আঁকি, আসো আমরা একটু চিত্র আঁকি, ভালো করে একটু খেয়াল করো, আমরা একটু চিত্র আঁকি। ঠিক আছে, আসো ফার্স্টে আমরা রেফারেন্সটা দিয়ে ফেললাম, ভালো করে একটু বোঝো, কোশ্চেনগুলি আবার দেখাবো, কোশ্চেনের সবগুলি ইনফরমেশন কিন্তু আবার কি করবে, কাজে লাগবে আমাদের। সো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফিক্সড, এটা হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের কি বলে, হার্স লিখতেছে রেফারেন্স না লিখে। সো খেয়াল করে দেখো, এটা কি, এটা হচ্ছে আমাদের 250টা হচ্ছে আমাদের রেফারেন্স। ঠিক আছে, 250টা কি, 250টা হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু। এবার ভালো করে একটু খেয়াল করে দেখো, এবং এটা আসলে কার ভ্যালু, এটা আসলে হচ্ছে আমার এফ এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এফ এ। এবার আমরা একটা করে ইনফরমেশন পড়বো, একটা করে আমরা দাগ টানবো, ভালো করে একটু বুঝো। বলছে কি এ শলাকাটি বি এবং ডি এর সাথে যথাক্রমে সেকেন্ডে দুইটা, আচ্ছা তাহলে আগে এটা বুঝো, বি এর সাথে, বি এর সাথে কয়টা বিট উৎপন্ন করে, বি এর সাথে বিট উৎপন্ন করে দুইটা। তাহলে আমাকে বলো তো এফ বির ভ্যালু, এফ বির ভ্যালু কত হইতে পারে, হয় 252 অথবা কত, অথবা হচ্ছে তোমার 248। তাহলে আসো আমরা একটু ফিগারে দিয়ে দিই, তাহলে এফ বির ভ্যালু হইতে পারে দুইটা, হয় হইতে পারে 252 252, নতুবা কত হইতে পারে 248 হইতে পারে, 248 হইতে পারে। সো এটা কি, এটা হচ্ছে আমার এফ বি ধরো। ঠিক আছে, এফ বি, এই দুইটার যে কোনো একটা, জাস্ট কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা লিখলাম, ডান। এবার এখন দেখো বলা আছে কি ডি, এই যে ডি যেটা আছে, ডি দেখো এর সাথে, মানে এর সাথে 6টা বিট উৎপন্ন করে। দেখো কয়টা বিট উৎপন্ন করে, 6টা বিট উৎপন্ন করে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো এফ ডিটা, এফ ডিটা তাহলে কত দেওয়া আছে, এফ ডি তাহলে হইতে পারে 256, না হয় হইতে পারে কত 244। তাহলে আসো আমরা একটু দেখাই, তাহলে আসো আমরা একটু আরেকটা কালার নিই, 256 হইতে পারে, হয় 256 হইতে পারে, 50 যদি বেশি হয়, অথবা এটা থেকে কত হইতে পারে, এটা থেকে হইতে পারে হচ্ছে, এটা থেকে হইতে পারে হচ্ছে 244। সো এটা কার মান, এটা হচ্ছে আমার এফ ডি। ঠিক আছে, এটা কার, এটা হচ্ছে আমার এফ ডি। ঠিক আছে, সো এই দুইটা মান হইতে পারে, এটা কি ক্লিয়ার? তাহলে দেখো আমরা জাস্ট লাইন পড়তেছি, আমরা কি করতেছি, এটা আঁকতেছি। সো এফ ডি হইতে পারে 6টা বিট অথবা 6টা বিট, ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করে, এবং বলা দিচ্ছে বিওডি পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। দেখো বি এবং ডি পরস্পরের সাথে কি করে, প্রতি সেকেন্ডে 4টা বিট কিন্তু উৎপন্ন করে। তার মানে খেয়াল করে দেখো, যদি এই দুইটা আমার কারেক্ট অ্যান্সার হয় তাহলে পরস্পরের মাঝে ব্যবধান 4, এই দুইটা যদি আমার অ্যান্সার হয় তাহলে
পরস্পরের সাথে ব্যবধান কিন্তু 4 আছে। সো এটা কিন্তু আবার নতুন করে আর চিত্রটা আঁকতে হবে না, অর্থাৎ এই যে এই লাইনটা দেখো, বি ও ডি পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। তার মানে খেয়াল করে দেখো, তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমার এই দুইটা, না হয় অ্যান্সার হবে কিন্তু আমার এই দুইটা। বুঝতে পারছি? এই দুইটা অ্যান্সার, না হয় এই দুইটা অ্যান্সার। এটা কিন্তু একটু বুঝছো, হয় উপরের জোড়া অ্যান্সার, না হয় নিচের জোড়া অ্যান্সার। কেউ কি বলতে পারবা এই দুইটা আমার অ্যান্সার হইতে পারবে কিনা? আমি যেই দুইটা টিক দিয়ে দিলাম, এই দুইটা আমার অ্যান্সার হইতে পারবে কিনা? বলো, এই দুইটা আমার অ্যান্সার হইতে পারবে কিনা? এটা আগে একটু উত্তর দাও যে এই দুইটা অ্যান্সার হইতে পারবে কিনা। অথবা অথবা ধরো কোন কালে নেই, অথবা ধরো হচ্ছে আমার এই দুইটা অ্যান্সার হইতে পারবে কিনা। একটু আগে কোশ্চেনটা বুঝো যে এই সেকেন্ড লাইনটা পড়ার পর এই সেকেন্ড লাইনটা যে আমার বলা আছে বিওডি পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে, এই লাইনটা যদি থাকে তাহলে আমাকে একটু বলো এই দুইটা অ্যান্সার অথবা এই দুইটা অ্যান্সার হইতে পারবে কিনা। দেখো উত্তর হচ্ছে পারবে না। কেন পারবে না সেটা একটু খেয়াল করো। দেখো তোমার এফ বি যদি এইটা হয় আর এফ ডি যদি এইটা হয়, তাহলে দেখো ব্যবধান হচ্ছে এইটা। তাহলে দেখো তো এদের বিট হয়ে যাবে কত? 44 থেকে 6 আর 2 বিট হয়ে যাবে কয়টা? বিট হয়ে যাবে 8টা। তাহলে কি অ্যান্সার হইতে পারবে? না, পারবে না। একইভাবে খেয়াল করো, আমার উত্তর যদি হয় এই দুইটা, 48 থেকে 56 পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 8। তাহলে এইটা কি আগে বুঝতে পারলাম যে আমার অ্যান্সার হবে না হয় উপরের দুইটা, না হয় আমার অ্যান্সার হবে নিচের দুইটা। কারণ এই দুই ব্যবধানে কিন্তু আমার 8 হয়ে যাচ্ছে, কিন্তু বিট বলা আছে 4। বুঝতে পারছো আমার চিত্রগুলি আঁকতেছে কেন? চিত্রগুলি আঁকলে কিন্তু ইজিলি আমরা কি করতে পারি, তাহলে উপরের দুইটা না হয় নিচের দুইটা। ডান? তাহলে এবার একটু আসো, এইবার বলছে কি একটু খেয়াল করো, বিডিসি, খেয়াল করো বিডিসি এর সাথে 4টি, এটা কারা বলছে? বিডিসি এর সাথে 2টি বিট উৎপন্ন করে। আচ্ছা, এর সাথে বিডি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে। দাঁড়াও, এর সাথে যথাক্রমে সেকেন্ডে 2টা। আচ্ছা দাঁড়াও দেখি তো আমি একটু কোশ্চেনের লাইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি জাস্ট একটু সলভটা দেখি, তাহলে আমি একটু বলতে পারবো যে কোশ্চেনের লাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা, তার মানে কোশ্চেন হচ্ছে এইটাই। তাহলে আসো আমরা একটু যাই। তাহলে দেখো আমাকে বলছে কি, এবার একটু বোঝো। বলছে হচ্ছে 4টা বিট উৎপন্ন করে এবং এ শলাকাটি বি এবং ডি, এ শলাকাটি বি এবং ডি এর সাথে এত এবং এত বিট উৎপন্ন করে, এবং বি ও ডি পরস্পরের সাথে এতটি বিট উৎপন্ন করে, এবং বিডি এটা মেবি এরকম হবে বিডি সি এর সাথে। ঠিক আছে, এই কমাটা মেবি হবে না। ঠিক আছে, এই কমাটা হবে না, লাইনটা এরকম হবে, বিডি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে। ঠিক আছে, বিডি মানে বি এবং ডি প্রত্যেকে সি এর সাথে কয়টা বিট উৎপন্ন করে? 2টা বিট উৎপন্ন করে। ঠিক আছে, বি কমা ডি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে। তাহলে দেখো বি যদি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে, সি এর সাথে যদি 2টা বিট উৎপন্ন করে, তাহলে অ্যান্সারটা কত হইতে পারে? দেখো অ্যান্সারটা হইতে পারে আবার 2টা। খেয়াল করে দেখো এটা কোন লাইন দিয়ে দেখাই, সি যেহেতু দেখাচ্ছি, তাহলে 254 হইতে পারে। দেখো 254 হইতে পারে, অথবা 285 হইতে পারে। ঠিক আছে, তার মানে এটা হইতে পারে কি, এটা হইতে পারে এফ সি, অথবা এটাও হইতে পারে কি, এটাও হইতে পারে, এটা হচ্ছে আমার 254, মানে এটাও হইতে পারে কি, এটা হইতে পারে এফসি। অথবা এর সাথে যদি দুইটাই হয় তাহলে এটা হইতে পারে আমার এফসি। আর 248 থেকে যদি 2 কম হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে খেয়াল করে দেখো এটা কত হবে? এটা হবে 248, আরো কম 246, তার মানে এটা হইতে পারে এফসি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি খেয়াল করে দেখো এফডি এর সাথেও কয়টাই করছে? 2টা করছে। তার মানে আলটিমেটলি খেয়াল করে দেখো যে এখান থেকে আমার আসলে কারোর কম্পাঙ্ক আসলে বের করা যাবে না, কারণ অ্যান্সার আসলে যে কোনোটাই হইতে পারে। এখানে সি কেন আসলো? সি তো নাই। ইয়াসমিন এই যে বলা আছে সি, এই যে বলাই তো আছে সি, সি এর সাথে এই যে বিডি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে, বিডি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে। তাহলে আমরা আগে ধরে নিলাম বি সি এর সাথে 2টা করবে। তাহলে দেখো বি যদি সি এর সাথে 2টা বিট উৎপন্ন করে, তাহলে সি হইতে পারবে 254, অথবা সি হইতে পারবে কত? 250। আর দেখো বি যদি হয় 248, তাহলে সি হইতে পারবে 246, অথবা কত? 250। তার মানে দেখো এফসি হইতে পারে কত? এফসি হইতে পারে 246, অথবা 250, অথবা 254। সো আলটিমেটলি খেয়াল করে দেখো এখান থেকে আমাদের উত্তর বের করা আসলে সম্ভব না, কারণ আমরা
উপর নিচ যেই দিকেই যাই না কেন সব দিকে আসলে ব্যবধান সেম থেকে যাচ্ছে। বুঝতে পারছি? খেয়াল করে দেখো, তুমি উপরে যাও অথবা নিচে নামো, সব দিকে আমার ব্যবধান সেম থেকে যাচ্ছে। বুঝতে পারছি? এই কারণে আমাদের উত্তর যেটা বলতে হবে যে এই ক্ষেত্রে আমার অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে? আমি ব্যবধান মানে আমি আসলে যেই দিকেই যাই না কেন আমার ব্যবধানটা কি থেকে যাচ্ছে? ব্যবধানটা আমার সেম থেকে যাচ্ছে। এটা কি বুঝতে পারছি? জাস্ট লাস্টেরটা একটু বুঝাই দিই। দেখো, বি এর ভ্যালু তো হইতে পারে 252 বা 248, কারণ আমরা তো বি এর ভ্যালুই জানি না। তাহলে সি আবার হইতে পারে কত? 252 সাথে 2 বেশি অথবা 252 থেকে 2 কম। একইভাবে একটু খেয়াল করে দেখো, এই এফসি তার মানে হইতে পারে কত? এটার সাথেও 2 ব্যবধান, তার মানে হইতে পারে 248 থেকে 246 অথবা 250। সো আলটিমেটলি এটাকে আমাকে বলতে হবে কি? আমাকে বলতে হবে যে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব না। বুঝতে পারছি? ওকে, সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কি না, যে আমাদের ফাইনালি বলতে হবে কি উত্তর বের করা সম্ভব না। ওকে, তাহলে আসো আমরা এই জায়গায় আর না করি। ঠিক আছে, এই যে উত্তর বের করা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু আসো সি সরলরেখার কম্পাঙ্ক। আচ্ছা, এই যে দেখো আলটিমেটলি বলে দিছে কি অথবা দিয়ে অ্যান্সার দিছে, এই কারণে আমরা বলতেছি কি আমি যেহেতু ফিক্স কোনটা বের করতে পারি নাই, তাহলে আমাদের কি হবে? আমাদের অ্যান্সার বের করতে আমরা পারবো না। কারণ খেয়াল করে দেখো, অ্যান্সার তো আমার একসাথে দুইটা হওয়া সম্ভব না। তাহলে আমার অ্যান্সার যেহেতু একসাথে দুইটা হওয়া সম্ভব না, তার মানে অ্যান্সার হইতে পারে 254 হইতে পারে, 256 হইতে পারে। আচ্ছা, জাস্ট লাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে এফ সি এর মান। দেখো আমরা এফ সি এর মান তিনটা পাইছি। দেখো এফ সি ইকুয়াল টু আমরা পাইছি 254, এফ সি ইকুয়াল টু আমরা পাইছি 250, এফ সি ইকুয়াল টু আমরা পাইছি 246। একটা উত্তর কখনোই হবে না, সেটা হচ্ছে 250। 250টা উত্তর হইতে পারবেই না, হয় 254 না হয় 246। এখন তোমরা জাস্ট লাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, 250 কেন হইতে পারবে না? বলো তো, 250 কেন হইতে পারবে না? বলো, 250 কেন উত্তর হইতে পারবে না? বলো তো, 250 কেন উত্তর হইতে পারবে না? এটা যদি বোঝো তাহলে আমরা একটু নেক্সট প্রবলেমে চলে যাব। জাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা দাও যে কেন 250 উত্তর হইতে পারবে না। দেখো আমি একটু বলি, যদি 246 হয়, দেখো ডি এর সাথে বিট কত? ডি এর সাথে বিট 2। যদি 254 হয়, ডি এর সাথে বিট কত? ডি এর সাথে বিট 2। কারণ খেয়াল করে দেখো 250 যদি হয়, না যারা বলতেছো আমি ভাবছিলাম যে এইটাই অ্যান্সার দিবা কারণ এটা রেফারেন্স না, দ্যাট ইজ নট কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার না। ভালো করে একটু খেয়াল করো কেন কারেক্ট অ্যান্সার না। কারণ এই যে দেখো আমি আরেকবার বলতেছি, রেফারেন্স যে এই জন্য না, কেন হইতে পারবে না সেটা একটু খেয়াল করো। কারণ 254 যদি হয়, দেখো ডি এর সাথে 2 হার্টজ তৈরি করবে। যদি 246 হয়, ডি এর সাথে তৈরি করবে 2। কিন্তু যদি 250 হয়, ডি এর সাথে 6 করবে। 250 করলে ডি এর সাথে 6 করবে। কিন্তু দেখো তোমাকে কোশ্চেনে একটা কথা বলা ছিল, ডি এর সাথে দেখো এই যে ডি এর সাথে সি এর বিট কয়টা? ডি এর সাথে সি এর হচ্ছে বিট 2টা। দেখো 250 যদি এফ সি হয়ে যায়, তাহলে দেখো বিট কিন্তু ডি এর সাথে হয়ে যাবে বেশি, কয়টা? 6টা অথবা 6টা। এই কারণে আমাদের এই 250 কিন্তু উত্তর হইতে পারবে না। উত্তর হইতে পারবে কয়টা? উত্তর হইতে পারবে হচ্ছে আমার 254 অথবা 246। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবং তোমরা যেটা বলতেছো বিট তৈরি করবে না, সি কিন্তু মাথায় রাখতে হবে, সি কিন্তু এই যে এর সাথে বিট তৈরি করবে না। মানে যদি 250 হইতো, ঠিক আছে, এর সাথে বিট তৈরি করতো না। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা একটু মানে কয়েকটা লাইন আঁকতে গিয়ে অনেকের মাথারও মনে হয় লাইন টাইন বাঁকায় গেছে। আসো এটা আমরা সময় নষ্ট না করে আমরা একটু নেক্সট প্রবলেমে যাই। এটা আসো আমরা একটু কুমিল্লা বোর্ডের প্রবলেমটা করি। দেখো বলছে কি সংশক্তি বল কোনটা? আচ্ছা এগুলি হচ্ছে অন্য চ্যাপ্টারের, সো এই জায়গায় আমরা আলোচনা না করি, আমরা গ এবং ঘ দেখি। ঠিক আছে, গ এবং ঘ দেখি। আমাদের এই জায়গায় হচ্ছে এই চিত্রটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এই চিত্রটা দেওয়া আছে, এটা বলা আছে চিত্র এ, আর এটাকে বলা আছে চিত্র বি। আমার গ নাম্বার যেহেতু চিত্র এ থেকে কোশ্চেনটা হইছে, গ নাম্বারটা যেহেতু চিত্র এ থেকে কোশ্চেন হইছে, তাহলে এবার একটু আসো আমরা একটু এই জায়গা থেকে আমরা একটু সলিউশনটা বের করি। তাহলে এবার দেখো বলছে কি পরীক্ষাগারে, ভালো করে একটু বুঝো, পরীক্ষাগারে
পরীক্ষাগারে এ শলাকাটি দ্বারা সৃষ্ট শব্দের বেগ কত? সিম্পল জিনিস তোমাকে বের করতে বলছে, একটা বেগ বের করতে বলছে। আমরা চিত্র থেকে দুইটা মান দেখতে পাচ্ছি। দেখো চিত্রে আমাদের স্পষ্টভাবে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে। সো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে 3.2 মিটার, এবং একটু খেয়াল করে দেখো পর্যায়কালের মানটা দেওয়া আছে। পর্যায়কালের মানটা দেওয়া আছে হচ্ছে 0.01 সেকেন্ড। সো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে v ইকুয়াল টু ল্যামডা বাই টি। তাহলে ল্যামডা টি এর মান যদি আমরা বসাই দিই 3.2 ডিভাইডেড বাই 0.01, তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3.2 ডিভাইডেড বাই 0.01। তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 320 মিটার পার সেকেন্ড, 320 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 320 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার এটা? ঠিক আছে। ফারজানা আক্তার রেফারেন্সের সাথে বিট তৈরি করবে না, কিন্তু আমি তোমাদের যে উত্তরটা দিলাম ওইটা তো ডি এর সাপেক্ষে বলছি। দেখো ডি এর সাপেক্ষে, ঠিক আছে, ডি এর সাপেক্ষে আমি তোমাদের বলছি, ডি এর সাপেক্ষে বলছি। ঠিক আছে, কোশ্চেনে বলা ছিল ডি এর সাথে দুইটা করবে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে আমরা হচ্ছে ল্যামডার মানটা দেওয়া ছিল, পর্যায়কাল দেওয়া ছিল বি ইকুয়াল টু ল্যামডা বাই টি, আমরা জাস্ট দুইটা মান বসাই আমরা বেগের মানটা বের করছি 320 মিটার পার সেকেন্ড। এবার একটু আসো পরের কোশ্চেনে বলছে কি, উদ্দীপকের সুরশলাকা দুইটা একত্রে বাজালে বিট তৈরি করবে কিনা। তাহলে আমাকে যেটা করতে হবে, দুইটা সুরশলাকার জন্য ভালো করে একটু খেয়াল করে দেখো, দুইটা সুরশলাকার জন্য আমরা কম্পাঙ্ক বের করব। দেন কম্পাঙ্কটা বের করে আমরা একটু দেখব যে কম্পাঙ্কের পার্থক্য আছে নাকি নাই। তাহলে আসো আমরা একটু প্রথম সুরশলাকাটার জন্য কম্পাঙ্ক বের করি। তাহলে প্রথম সুরশলাকা বা আমরা এটাকে নাম দিলাম এফ এ। তাহলে এফ এ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই টি এ, মানে 1 ডিভাইডেড বাই 0.01। তার মানে এটা করলে কত হবে? এটা করলে হবে হচ্ছে আমার 100 হার্টজ, রাইট? এটা করলে কত আসবে? এটা করলে আমরা পাবো 100 হার্টজ, কিন্তু আমরা পাবো 0.1। ঠিক আছে, তার মানে আমরা এফ এটা পাইলাম। এবার একটু আসো আমরা একটু এফ বিটা বের করি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখি জায়গায় আমাদের কি দেওয়া আছে। এখানে আমাদের ল্যামডাটা দেওয়া আছে বি এর ক্ষেত্রে। তাহলে আমি একটু লিখি, ল্যামডা বি কোশ্চেনে দেওয়া আছে 3.05 মিটার। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এফ বিটা বের করা, অর্থাৎ বি তরঙ্গের কম্পাঙ্কের মানটা কত, সেই কম্পাঙ্কের মানটা একটু বের করা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আচ্ছা এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে ল্যামডা। বলো আমরা কি কম্পাঙ্ক বের করতে পারবো? বলো আমরা কম্পাঙ্ক বের করব কি দিয়ে? দেখো বলা আছে কি, এক পরীক্ষাগারে, অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা পরীক্ষাগারে আসছো, নির্দিষ্ট একটা পরীক্ষাগারে যেহেতু আসছো, তার মানে খেয়াল করে দেখো দুইটা উৎস একই মাধ্যমে আছে। এটাই কিন্তু বোঝার বিষয় এখানে, দুইটা উৎস যেহেতু একই মাধ্যমে আছে, তাহলে দুইটার বেগের মান কি হবে? দুইটার বেগের মান হবে সেম। তাহলে আমরা একটু ভি বিটা বলে দেই, তাহলে ভি বিটা হবে 320 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? দুইটা উৎসই যেহেতু একই মাধ্যমে আছে, তাহলে আমরা ভি ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইকুয়াল টু আমরা জানি এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? ভি বাই ল্যামডা। তার মানে 320 ডিভাইডেড বাই 3.05। তাহলে আমরা একটু দেখি কত মান আসে। 320 ডিভাইডেড বাই 3.05। তার মানে আমরা এই জায়গায় মানটা পাই হচ্ছে অলমোস্ট, খেয়াল করে দেখো, আমরা এফ বি এর মানটা প্রায় এটা কত পাই? এটা পাই হচ্ছে 105 হার্টজ। ঠিক আছে, ঠিক আছে, এফ বি এর মানটা কত পাচ্ছি? 105 হার্টজ। তার মানে খেয়াল করে দেখো এফ এ এবং এফ বি এর মাঝখানে যেহেতু একটা পার্থক্য আছে, তার মানে আমরা বিট পাবো, এবং বিট সংখ্যা হবে কত? বিট সংখ্যা হবে হচ্ছে 5। সো খেয়াল করে দেখো, আমাকে কিন্তু যেহেতু আলটিমেটলি বিট সংখ্যা বের করতে বলে নাই, সো এই ভ্যালুটা কিন্তু না বের করলেও হবে। ঠিক আছে, আমাকে জাস্ট বের করতে বলছে কি? আমাকে জাস্ট বের করতে বলছে যে বিট উৎপন্ন হবে কিনা। সো এইখান থেকেই আমরা আসলে অ্যান্সারটা দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে, দেখো আমরা জাস্ট বলবো এফ এ নট ইকুয়ালস টু এফ বি। জাস্ট আমরা এইটা বলবো যে এফ এ নট ইকুয়ালস টু এফ বি, যেহেতু দুইটা উৎসের কম্পাঙ্কের মানটা একই না, এই কারণে কিন্তু আমাদের বিট উৎপন্ন হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, আমরা একটু নেক্সট প্রবলেমে যাই। ঠিক আছে, আমরা একটু নেক্সট প্রবলেমে যাই। সো আসো আমরা একটু নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, খেয়াল করে দেখো,
ওকে, যদিও এটা হচ্ছে তোমার এই বিটের ম্যাথ না, অন্য একটা ম্যাথ। আসো আমরা একটু এটাই একটু সলভ করে দেখি কি বলা আছে। ঠিক আছে, যদি এটা বিটের ম্যাথ না, কিন্তু দেখো বলা আছে হচ্ছে পি কিউ আর তিনটা শীর্ষলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হয়েছে, তাহলে বেকসেম পি শীর্ষলাকা 4টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কিউ এর 5টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তরঙ্গ দুইটার কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে। তাহলে ওই যে আমরা প্রথমে এই কাজটা একটু করে ফেলি, পি শীর্ষলাকার 4টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 4 ল্যামডা পি। আমি আগে একটু লিখতেছি কোশ্চেনে কি দেওয়া আছে, কিউ এর 5টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তার মানে দেওয়া আছে হচ্ছে 5 ল্যামডা কিউ। এটা সবাই বুঝতে পারছি, একদম সিম্পল জিনিস, যে 4 ল্যামডা পি ইকুয়াল টু হচ্ছে 5 ল্যামডা কিউ। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এবং কোশ্চেনে আরো একটা জিনিস বলা আছে, তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য 60 হার্টজ, তার মানে দেওয়া আছে হচ্ছে ডেল এফ। ডেল এফ এটা দেওয়া আছে হচ্ছে 60 হার্টজ। তাহলে তোমাকে তো আগে ওই যে আমাদের পুরাতন কনসেপ্ট, তাহলে আগে আমাকে বের করে নিতে হবে আমার এইটার পার্থক্য কি এফ পি মাইনাস এফ কিউ হবে, 60 হবে, নাকি এফ কিউ মাইনাস এফ পি ইকুয়াল টু 60 হবে। এইটা কিন্তু আগে কি করতে হবে, আমাকে বের করে নিতে হবে। বুঝতে পারছি, এই দুইটা কিন্তু আগে আমাকে বের করে নিতে হবে। ডেল এফ দেওয়া আছে হচ্ছে 60, তাহলে এফ পি মাইনাস এফ কিউ হবে নাকি এফ কিউ মাইনাস এফ পি হবে, এটা আগে আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আগে আমাকে কি করতে হবে, আমাকে আগে দেখতে হবে ল্যামডার মানটা কয়টা বড়, মানে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে বলো তো তরঙ্গ দুইটা, মানে তরঙ্গ দৈর্ঘ্য দুইটার মধ্যে কে বড় আর কে ছোট। দেখো ল্যামডা পি এর মান কিন্তু বড় আর ল্যামডা কিউ এর মানটা কিন্তু কি ছোট। ল্যামডা পি বড়, ল্যামডা কিউ হচ্ছে ছোট। আর আমরা দেখছি কি এফ আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এফ আর ল্যামডার সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ল্যামডা যদি বড় হয়, পি এর ল্যামডা যদি বড় হয়, এফ হবে ছোট, এফ হবে ছোট। তার মানে আমার কারেক্ট অ্যান্সারটা কোন, মানে কারেক্ট কোনটা হবে, কারেক্ট হবে হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, কারেক্ট হবে দ্বিতীয়টা, এফ কিউ মাইনাস এফ পি। এফ কিউ মাইনাস এফ পি হবে হচ্ছে আমার, মানে কোশ্চেনে আসলে দেওয়া আছে। এবার তোমাকে বের করতে বলছে কি পি ও কিউ শীর্ষলাকার কম্পাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এফ পি আর এফ কিউ তোমাকে বের করতে হবে। সো আমরা সিম্পল জিনিস জানি, সো আমরা এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি যে আমাকে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এফ কিউ মাইনাস এফ পি, এটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 60। তাহলে আমরা একবারে ভি কে কমন নিলাম, ভি কে কমন নিয়ে আমরা লিখতে পারি 1 বাই ল্যামডা কিউ মাইনাস 1 বাই ল্যামডা পি, এটা ইকুয়াল টু 60, রাইট, এটা ইকুয়াল টু 60। সো এই জায়গা থেকে খেয়াল করে দেখো, আমরা এই জায়গা থেকে সম্পর্কটা বের করে নিয়ে আসতে পারি। সো আমরা এই জায়গা থেকে যে সম্পর্কটা বের করি যে ল্যামডা পি ইকুয়াল টু হচ্ছে 5/4 ল্যামডা কিউ। তাহলে আমরা ল্যামডা পি এর মানটা বসাই দিই, 1 বাই ল্যামডা কিউ মাইনাস কি লিখবো, মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই বা আমরা এই জায়গা থেকেও করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় যেহেতু লিখেই ফেলছি, তাহলে আমরা লিখতে পারবো কি 5/4 ল্যামডা কিউ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের 60, রাইট। এই ধরনের প্রবলেমগুলি কিন্তু আমরা আগেই করে আসছিলাম, রাইট। এই ধরনের প্রবলেমগুলি কিন্তু আমরা কি করছিলাম, আমরা কিন্তু আগেই করে আসছিলাম, রাইট। সো আমাদের এই যে ইনফরমেশনগুলি দেওয়া আছে, সো এইখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে কি করতে পারবো, আমরা কিন্তু পি এবং কিউ বের করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমি আর তোমার মানে এটা কিন্তু আমি আর বের করে দেখাবো না, এটা কিন্তু তোমরা একটু বের করে আমাকে একটু বলো যে অ্যানসারটা কত আসে। আমি জাস্ট তোমাদের একটু অ্যানসারটা দেখাই দিই, যেটার অ্যানসারটা কত আসে। জাস্ট আমি তোমাদের একটু সরাসরি অ্যানসারটা একটু দেখাই দিচ্ছি যে এটার উত্তরটা আমাদের কত আসে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলি যেহেতু আমরা আগে করছি, সো দেখো একটু কে জানে অ্যানসার বের করেও ফেলছে। সো একটা আসে হচ্ছে 240, আরেকটা আসে কত, আরেকটা আসে হচ্ছে 300। আচ্ছা ফাতেমা আক্তার কিন্তু অ্যানসার বের করে ফেলছে, বাকিরাও একটু অ্যানসারটা বের করে দেখো যে অ্যানসার দুইটা এরকমই আসে কিনা, 240 এবং 300। এই ম্যাথটা করে নাহিদা, এই ম্যাথটা করে আমরা ছুটি দিব। তারপরে আসো একটু পরের ম্যাথটাই যাই। আমরা একটু দেখো বলছে কি কি পদক্ষেপ নিলে আর শীর্ষলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে। দেখে আর তরঙ্গর বলা আছে কি আর শীর্ষলাকা দ্বারা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা। এই যে দেখো অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে এটা, কি পদক্ষেপ নিলে আর শীর্ষলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে, কিন্তু আর শীর্ষলাকা দ্বারা সৃষ্ট তরঙ্গের সমীকরণ দিয়ে দেওয়া আছে। আচ্ছা এইটা তাহলে এবার একটু খেয়াল করে দেখো,
আমাদের স্থির তরঙ্গ পাওয়ার শর্ত কি ছিল? আমাদের স্থির তরঙ্গ পাওয়ার শর্ত কি ছিল বলো? স্থির তরঙ্গ পাওয়ার শর্ত কি ছিল আমাদের? বলো তো, স্থির তরঙ্গ পাওয়ার শর্ত কি ছিল? যে দুইটা তরঙ্গ আমার বিপরীত দিক থেকে উপরিপাতিত হইতে হবে, রাইট? সো আমার একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আসলে বের করে দেখেন, আমি জাস্ট তোমাদের একটু বলি যে আমরা কি করব। আমরা যদি বলি যে আমার বিপরীত দিক থেকে, বা এটা যদি কোনো জায়গায় বাধা পায়, বাধা পেয়ে যদি এটা ফিরে আসে, সো আমরা জাস্ট একটু লিখে দিই, ঠিক আছে? আমরা জাস্ট একটু এখান থেকে লিখে দিই, কোন জায়গায় জানি লিখতে চাইলাম, ঘতে ঘতে কই জানি লিখলাম। আচ্ছা, খেয়াল করে দেখো, সো ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা নাম দিলাম ধরো y1 দেওয়া আছে হচ্ছে 0.2 sin 2 পাই 100t মাইনাস x ডিভাইডেড বাই 15, তাহলে আমাকে একটু বলো তো y2 ইকুয়াল টু কি হইতে হবে? y2 ইকুয়াল টু হবে 0.2 sin 2 পাই 100t প্লাস x ডিভাইডেড বাই 15। তাহলে খেয়াল করে দেখো, আমার বিপরীত দিক থেকে দুইটা তরঙ্গ যদি এসে আপতিত হয়, তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু স্থির তরঙ্গ পাবো। দেন আমরা জাস্ট কি করবো আমি একটু বলে দিই, এই দুইটা তরঙ্গকে আমরা যোগ করে আমরা দেখব যে আমাদের সমীকরণটা, মানে আমরা দেখাবো যে আমাদের সমীকরণটা স্থির তরঙ্গের সমীকরণ আসে কিনা। এবং এইটা কিন্তু আমি তোমাদের দেখাই দিচ্ছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গায় কি ফর্মুলা খাটায় যোগ করতে হয়, sin c প্লাস sin d, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এই দুইটা, আচ্ছা আয়েশা আক্তার কিন্তু অ্যানসার দিয়ে দিছে, ভেরি গুড আয়েশা, আয়েশার অ্যানসার কারেক্ট। জাস্ট এই জায়গায় আমরা কি করব? প্লাস বসাবো। প্লাস বসে আমরা বলবো যে জাস্ট আমরা যোগ করবো, আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম যে 2 ইনটু sin c প্লাস sin d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। দেন এই দুইটাকে আমরা যোগ দিয়ে আমরা লব্ধি তরঙ্গের সমীকরণটা বের করে দেখাবো, এবং দেখাবো যে লব্ধি তরঙ্গের সমীকরণটা একটা স্থির তরঙ্গ, স্থির তরঙ্গ। সো এতটুকু করলেই আমাদের উত্তর শেষ, ঠিক আছে? এতটুকু করলেই আমাদের উত্তর শেষ, জাস্ট আমরা এইটাই করব। বুঝতে পারছি? সো সবাই আমাকে একটু বলো যে এটা আমরা বুঝতে পারছি কি না। যদি বুঝে থাকি তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আমরা যেটা করবো, আমাদের নেক্সট হচ্ছে লাস্ট ক্লাস, আমাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে লাস্ট ক্লাস। আমরা জাস্ট হচ্ছে আমাদের একটা টপিক বাকি, সেটা হচ্ছে আমাদের টানা তারের জাস্ট আমরা ফর্মুলা দেখবো, এবং সেই রিলেটেড আমরা কিছু ম্যাথ করবো, এবং আমাদের কিছু ডেফিনেশন আছে যে জায়গা থেকে তুমি মাস্ট এমসিকিউ পাবা, সেইগুলি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো।